সমাগমস্থলে। নমস্কার। সমবেত সুধী শত্রুমণ্ডলী, যাত্রা কমিটি ও পুজো কমিটির সকল সদস্য ও সদস্যবৃন্দ ও স্থানীয় প্রশাসনিক বিভাগকে জানাই যুগচেতনা যাত্রা সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। যেসব খুঁটিতে আমাদের মাইকে চোঙগুলি বাঁধা রয়েছে, দয়া করে সেগুলিকেও এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসিবেন না। তাতে আপনাদের যাত্রা শোনা বা আমাদের শোনানোর অসুবিধা হতে পারে। যাত্রা অভিনয় চলাকালীন মঞ্চের উপর দিয়ে কেউ যাতায়াত করিবেন না বা লেসার লাইট ব্যবহার করিবেন না। যাত্রা অভিনয় চলাকালীন কমিটির প্রচার মাইকটি বন্ধ রাখিবেন। বিশেষ প্রয়োজন হলে যাত্রাপার্টি ম্যানেজারের সহিত সাক্ষাৎ করুন। যাত্রা অভিনয় চলাকালীন মঞ্চে যাওয়ার দুটি রাস্তা অবশ্যই পরিষ্কার রাখিবেন। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। স্বর্গীয় প্রফুল্লচন্দ্র সামন্ত ও তুলসীবালা সামন্ত প্রতিষ্ঠিত, জি সামন্ত ও জগদীশ মাইতি প্রযোজিত, দিলীপ কুমার মাইতি পরিকল্পিত, যুগের দিশারি যুগ চেতনা যাত্রা সংস্থা পরিবেশিত এবছরের এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সহমরণে স্বামী স্ত্রী। রচনা উৎপল রায়, সম্পাদনা ও নির্দেশনায় সিরিয়াল খ্যাত নাট্যকার সোমনাথ মণ্ডল, সুর অনিল মাইতি, নৃত্য পরিকল্পনায় মাস্টার অনুপ, আলো ধ্বনি বাপি ইলেকট্রিক, নিয়ন্ত্রণে গণেশ ও গোবিন্দ, পৃষ্ঠপোষক জয়দেব সামন্ত, বাসুদেব মাইতি ও অশ্বিনী কুমার দাস, অফিস ইনচার্জ অর্জুন ধাউড়িয়া, স্টেট ম্যানেজার দুলাল চন্দ্র মাইতি, দল ম্যানেজার গোবিন্দ মাইতি। শুরু করছি শিব শীতলা ও মা তারিণী মাতার আশীর্বাদ ধরল যুগের দিশারি যুগচেতনা যাত্রা সংস্থা পরিবেশিত এবছরের এক অশ্রুসজল সামাজিক যাত্রাপালা সহমরণে স্বামী স্ত্রী। সহমরণে স্বামী স্ত্রী, সহমরণে স্বামী স্ত্রী। তোমাকে হবেই, আমার কথার অবাধ্য হওয়ার সাধ্য তোমার নেই। ভালো চাও তো চলে এসো, নইলে চাবুক পাতে মারতে নিয়ে যাবো। মারো মারো, মেরে ফেলো আমাকে, তবে ওই লবি পুলিশের লালাসার আগুনে আমি নিজেকে কিছুতেই বলিতে পারবো না। পারবে না? না, ওর সামনে আমি কিছুতেই নাচতে পারবো না। তবে মর মর হারামজাদি। ওগো ওগো, আমি তোমার পায়ে ধরে বলছি, কেন তুমি এইভাবে নিজের সংসারে সর্বনাশ ডেকে আনছো? আমি তো তোমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রী? ওই এক কুটু সিঁদুর দিয়ে কখনো সমাজের স্বামী কেনা যায় না। যায় যায় যায়, মেয়েদের স্মৃতি সিঁদুর 7 জন্মে সাধনার ফল। সেই স্মৃতি সিঁদুর মাথায় নিয়ে আমি আমার সতীত্ব বিক্রি করতে পারবো না। কিসের সতীত্ব? পাশের ঘরে তোমার নাচ দেখার জন্য যে এসেছে সে পকেট ভর্তি টাকা এনেছে। তোমার সতীত্বের থেকে আমার কাছে টাকাগুলোর দাম অনেক অনেক বেশি। চাই না, চাই না এই আধুনিক সমাজ, চাই না মেকি সম্পর্কে ফাঁকির জীবন, টাকা পয়সা আমি কিচ্ছু চাই না।
অনেক টাকা, যে টাকা দিয়ে সুখ কেনা যায়, সম্মান কেনা যায়। নিজের বিবাহিত স্ত্রীর ঘোমটা খসিয়ে মান সম্মান কিনবে তুমি বলতে পারো? সেটা যদি বুঝতে তাহলে আর তো ন্যাকামি করতে না। চলেছ? আমিও তোমাকে শেষবার বলছি, আগুন নিয়ে খেলতে চেও না। অনেক আশা নিয়ে যে সিঁদুর আমি স্মৃতিতে পড়েছি, সেই সিঁদুরের সম্মান যদি রাখতে না পারি, তাহলে নিজের হাতে সেই সিঁদুর মুছে দেব। তবু আমার নারী ধর্ম বিসর্জন দেব না। চলেছ? আমিও আমার বড় লক্ষ্য আর স্বপ্নকে কিছুতেই বিসর্জন দিতে পারবো না। চলেছ? নাচো! নাচো! এতদিন একটা দানবকে শেষ করতে পেরেছি। 10টা বছর ধরে তিল তিল করে যে দানবটা নিজের দেয়া সিঁদুরকে কলঙ্কিত করতে চেয়েছিল, নিজের হাতে সেই পাপীর শাস্তি দিয়েছি। সিঁদুরের সম্মান রক্ষা করার জন্য স্বামী রক্ত দিয়ে নিজের সিঁদুর মুছে দিয়েছি। ওগো ভগবান, তুমি আমাকে বলে দাও, আমি সতী না অসতী? বলো বলো। চমৎকার, অপূর্ব, অসাধারণ, সত্যি মধুমিতা। আহা, তুমি রিহার্সালে যা করলে না, তার এক আনাও যদি করতে পারো, তাহলে আমাদের এই বাংলা ছবি, এই বাংলার প্রত্যেকটা সিনেমা হলের পর্দায় একেবারে আগুন লাগিয়ে দেবে। এই মরেছে, হলে আগুন লাগলে যে ছবি বন্ধ হয়ে যাবে প্রবীর। ভয় নেই, ওই দর্শকদের চোখের জলে সে আগুন নিভে যাবে। তাহলে সজলবাবুকে আমার টাকাটা বাড়াতে বলো। এই দেখো, সবসময় তো টাকার কথা কেন বলো বলো তো? এই তো একটু আগে কি সুন্দর বলছিলে, আমার আধুনিক জীবন চাই না, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আরে তুই, ও তো চিত্রনাট্যের লেখা সংলাপ মুখস্থ করে বলে দিয়েছি। আমরা অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যা বলি, বাস্তবে করি ঠিক তার উল্টোটা। তা ঠিক, পর্দায় সতী সাবিত্রীর অভিনয় করে আর যে নায়িকা ঘরে ঘরে পুজো পাচ্ছে, তাহারা জীবনে যে আজ পর্যন্ত কত স্বামী পাল্টেছে, তা সে নিজেগুলো শেষ করতে পারবে না। কারেক্ট। এই যে এতক্ষণ সিঁদুর নিয়ে চোখের জল ফেললাম, বাস্তবে এই মধুমিতাকে দেখে বোঝা যায় কি আমি বিবাহিতা না অবিবাহিতা? আমার তো মনে হয় তুমি দিনে কুমারী, রাতে বিবাহিতা। যাও, কি করো না তো, সত্যি করে বলো না, আমাকে দেখে তোমার কি মনে হয়? কি করে বলবো, মাত্র 1 বছরই তুমি লাইনে এসেছো, তোমার অতীতটা এখন আমাদের কাছে অন্ধকারই থেকে গেছে। আমি আমার অতীতটাকে অন্ধকারে ঢেকে রাখতে চাই। বর্তমানটা আমার পরিচয়, আমি শুধু নায়িকা, হিরোইন। তাহলে হিরোটাকে তো তোয়াজ করো না মায়েরি। আরে দূর, আমার তো কত হিরো। আমার তো মনে হয় সজল এখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই তো তোমাকে গাড়িতে নিয়ে ঘুরছে, বড় বড় রেস্তোরাঁয় খাওয়াচ্ছে। আর মধুমিতাও এই সজল কুমারের প্রেমী উন্মাদ, তাই না? আসুন আসুন আসুন, মানে আপনার কথাই হচ্ছে। আমার কথা না, আমার প্রেমের কেচ্ছা। হ্যাঁ না, মানে ওই মধুমিতার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম আর কি। ঠাট্টা করতে করতে অনেক কিছুই আমার সিরিয়াস হয়ে যায়, তাই না মধুমিতা? আমি শুধু সিরিয়াসলি আমার অভিনয়ের কথা ভাবছি। রাইট এবার তার ছবির কাজ আর কত বাকি প্রবীর? আর 1 সপ্তাহের মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। আচ্ছা। এই তো একটু আগে লাস্ট সিনটা রিহার্সাল করছিলাম, মধুমিতা যা করলো হ্যাঁ। তা এক কথায় অপূর্ব, অসাধারণ, অনবদ্য। হ্যাঁ, ঝাঁকড়াল করো, আমি কালই 2 লাখ টাকা চেক পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ সজল বাবু, কোনো চিন্তা করবেন না। এই ছবি রিলিজ হওয়ার পর এই বাংলার প্রত্যেকটা যুবক মধুমিতার নাম করে দোহাতে বুক চাপড়াবে। যাও, অত বাড়িয়ে বলো না তো। একদম বাড়িয়ে বলিনি। সেদিন তোমার এই ছবির কো-অ্যাক্টর প্রবীর চৌধুরী পড়ে থাকবে তোমার চলার পথের অনেক
অনেক পেছনে। আপনারা সবাই মিলে দেখছি আমার মাথাটা ঘুরিয়ে দেবেন। এখন আপনি কেন মধুমিতা? আমাদের সম্পর্কটা কি এতদিনে আপনি থেকে তুমিতে নেমে আসতে পারে না? তাহলে আমার নামটা কি তোমার মুখে আরো ছোট হতে পারে না? মধুমিতা থেকে মিতা, শুধু মিতা। মিতা, অর্থাৎ আমি শুধু তোমার মিতা হয়ে থাকবো, তার বেশি এগোতে দেবে না। তার চেয়ে বেশি এগোতে আমার যে ভয় করে। আমাদের এই লাইনে প্রতি পদে পদে লোভের হাতছানি। একবার পা পিছলে পড়লে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। আমাকে তুমি এই লাইনের মানুষদের সাথে এক করে দেখো না মিতা। আমার শিক্ষা বংশ মর্যাদায় কোনোদিনও আমাকে কোনো নোংরামি করতে শেখায়নি। তোমার কথাটা অস্বীকার করছি না, কিন্তু আমাদের মতো অভিনেত্রীদের প্রতি মুহূর্তে কখনো প্রযোজক, কখনো ডাইরেক্টর, কখনো সুরকার, আবার কখনো বা নায়কদের শিলতাহানির শিকার হতে হয়। মিতা। ওরা সকলে অভিনেত্রীদের কামনা, বাসনা, পাপ, লালসা, পরিতৃপ্তির উপকরণ মনে করেন। আবার মনে করেন এদের যেমন খুশি ব্যবহার করা যায়, আবার ছুড়েও ফেলে দেওয়া যায়। ধন্যবাদ মধুমিতা, কথাটা সময় মতো বলে ভালোই করেছো। আমি বোধহয় মনে মনে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম, সেই মিথ্যা স্বপ্নটাকে ভেঙে ফেলে তোমার জীবন থেকে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমাকে চিতায় তুলে দিয়ে যাও। কি বলছো তুমি মিতা? তুমি আমাকে? তোমাকে সকলের সঙ্গে এক করে যায় না সজল? তোমার মনের সঙ্গে আমি যে আমার ইচ্ছেটা মেলাতে চাই। মিতা, সজল, মনে মনে এতদিন গেছেছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। মনে মনে এতদিন গেছেছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। আমার হাতে বাড়ি তোমার দেব আমি ওগো আগুন করে। You are my love, you are my love, oh my love. আকাশে বাতাসে আজ খুশির মেলা, আমাদের মন শুধু হয় তোলা। নতুন সাজে আমি সাজাবো তোমায়, সাজবে তুমি ওগো নতুন সাজে। You are my love, you are my love, oh my love, oh my love, oh my love. সত্যি সত্যি তুমি একটা সাংঘাতিক মেয়ে, তোমরা যা ভয় পাইয়ে দিয়েছো। হ্যাঁ, তুমি ভয় পাবে কেন? এত লেখাপড়া শিখেছো, তা এটা বোঝো না মেয়েদের বুক ফাটা তবু মুখ ফোটে না। মিতা, মিতা, আমি তো ডুবরে নই, তাছাড়া মেয়েদের মনের অতল সাগরে ডুবতে হওয়া আমার পেশা নই। জীবনে কোনো মেয়েকে এই প্রথম ভালোবাসার কথা বললাম। এক কথায় তার মনের গভীরে ঝড় তুলে দিয়ে বন্ধ জানা লাগলো খুলে দিলে। হ্যাঁ, তা যদি পেরে থাকি তাহলে আমার মতো সুখী আর কেউ নেই। এই সুখটাকে সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় নিই। এখনই চলে যাবে? একবার কারখানায় যেতে হবে, নইলে আমার ড্যাডি সোমেশ্বর মুখার্জি বন্দুক হাতে মঞ্চে অবতীর্ণ হবেন এবং তারই ছেলের প্রেমের পাখিটাকে প্রথম দৃশ্যেই গুলি করে মেরে ফেলবে। সজল! অতএব আজকের মতো গুড বাই। সজল! শুধু তোমার বাবা নয়, এই মধুমিতাও তোমার প্রেমের পাখির পালক ছাড়িয়ে তাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবে। তোমাদের পুরুষ জাতটাকে আমি কোনোদিন সুখী হতে দেব না। তোমাদের কাছ থেকে যে আঘাত আমি পেয়েছি, এইভাবেই তার বদলা নেব। বদলা! না 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 না, তা তুমি করতে পারো না, কারণ তোমাদের ওই নরম তুলতুলে শরীরগুলো তো শুধু পুরুষদের আদর খাওয়ার জন্য, পুরুষদের সুখ দেওয়ার জন্য। তারপর ফুলের বিছানায় তোমাদের ওই মাখনের মতো নগ্ন শরীরটা এলিয়ে দিয়ে এই পুরুষদের সুখের সোপান রচনা করার জন্য। ভালো, খুব ভালো। ডায়লগটা ভিলেনের জন্য খুবই ভালো। তা লেখা টেখার অভ্যাস আছে নাকি? কালি কাগজ খরচ করে আমি লিখি না, কাজেই করে দেখাই। ভালো, খুব ভালো। তা এখানে কি মনে করি? আমার যে বড় জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার তো জানতে ইচ্ছে করছে যে এই মালটাকে দিয়ে আমার কাজ মিটবে কিনা। সংযত ভাষায় কথা বলুন। এই জানো শোনা, আমার না এই এক দোষ, এইসব ভাষাগুলো মুখ দিয়ে আপনি আপনি বেরিয়ে আসে, তো তার জন্য ভাবনার কিছু নেই। পুষিয়ে দেবো,
চাইলে শরীরের দিক দিয়ে, নইলে মাল্লুর দিক দিয়ে। মাল্লু বোঝো তো? মাল্লু মাল্লু। কিন্তু আমার কাছে কেন? এই তো পথে এসো। এবার তাহলে আসল কথাটা বলি। একটু আগে ওই পুরুষদের উপর বদলা না কি যেন একটা বলছিলে, ওই বদলা নেওয়ার বদলে তুমি অনেক অনেক টাকা পাবে। টাকা? হ্যাঁ, এই নাও তোমার কাজের অ্যাডভান্স। অ্যাডভান্স? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমি তোমাকে 2000 টাকা করে পাঠিয়ে দেব। বদলে ওই সজলের সুখের স্বপ্নগুলো কিনে তোমাকে ছিনিমিনি খেলতে হবে। তার আগে বলুন তো, আপনি কে? সজলের সর্বনাশ করার জন্য আমাকে এত টাকা দিতে চাইছে? তার জবাব যদি আমি তোমাকে না দিই, তাহলে আপনি আমার কাছ থেকে কোনো কাজ পাবেন না। হয়তো সজলকে একদিন ভালোবেসে তার জীবনে স্ত্রীর আসনে গিয়ে বসবো। স্ত্রী তুমি যা, তা তুমি করতেই পারো না। কেন পারি না? আপনি আমাকে যে টাকা দিতে চাইছেন, মুখার্জি বাড়ির বউ হতে পারলে তার চেয়ে অনেক লক্ষ গুণ টাকার মালিক হব আমি। বউ? ওই মুখার্জি বাড়ির? আমার নাম চাঁদ, আর চাঁদ দেখা যায় রাতে। আর শুনেছ তো, চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমি এখনো নিষ্কলঙ্ক। তো তুমি চাইলে গায়ে কলঙ্ক লাগিয়েও ফেলতে পারি। ধীরে চাঁদ মামা, ধীরে। এই তুমি কি করে জানলে আমি সজলের মামা? চাঁদ মামা, শকুনি মামা, কংস মামা, কালনেমি মামা সব ঠিক আছে, আমার ভাববার কিছুই দরকার নেই। আমার একমাত্র চাহিদা ওই টাকা। সুতরাং আপনি নিশ্চিন্তে আমার হাতে হাত রাখতে পারেন। এই তুমি এত মামার নাম বললে, কই কৃষ্ণের নাম তো বললে না? মামির সঙ্গে ইন্টু মিন্টু, মানে তুমি যদি রাজি থাকো। হাত বাড়িও না, পুরো ছাই হয়ে যাবে। তুমিও খুব সাবধান। সত্যি সত্যি যদি সজলের প্রেমে পড়ো, তাহলে তোমাকে চিরদিনের জন্য এই দুনিয়া থেকে সরে যেতে হবে। মিস্টার মামা, স্বামী সংসার আমি কোনোদিন চাই না। আমি চাই পুরুষের সুখে সংসারটাকে ছাড়খাড় করে দিতে। হাত মেলান। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান। সজলকে আমি এমন জালে জড়াবো, সারা জীবন যন্ত্রণায় ছটপট ছটপট করবে, তারপর চিৎকার করে বলবে, বাঁচাও বাঁচাও। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, মেরে ফেললে গো, প্রাণে মেরে ফেললে। ওরে বাবা রে, মা, মা গো। পালাবার চেষ্টা করবি না, আমি তোকে আমি গুলি করে মেরেই ফেলবো। বেটা বদমাশ কোথাকার! মারবেন না বাবু, মারবেন না। ইউ লায়ার! ঠিক, তোকে খুন করলেও আমার গায়ে জ্বালা মিটবে না। আমি তো দুর্গা দাস নাম, আমি ঘুচিয়ে দেবো। দুর্গা দাস নয় বাবু, আমার নাম দুর্গা পদ। এখনো তাহলে নিজের নামটা মনে আছে? এবার তোর নামের আগে আমি একটা টাইটেল বসিয়ে দেবো, তুই হবি দুর্গাচরণ। আমার পয়েন্টে গোলমাল করছেন বাবু। দুর্গাচরণ নয়, আমার নাম দুর্গা পদ। দুর্গা পদ চাকর। তুই চাকর নয়, খচ্চর। এটা মিথ্যেবাদী কোথাকার! মিথ্যে কথা বলে মেয়ে ঢাকাতে নিয়ে এসে আমার ভ্যালুয়েবল টাইম নষ্ট করলি। আগে না বাবু, আমি মিথ্যে কথা বলিনি। টু দি পয়েন্ট, এই আপনার পায়ে হাত দিয়ে বলছি। খবরদার! খবরদার, আমার পায়ে হাত দিবি না। ওইখানে চুপচাপ মাথার উপর হাত তুলে দাঁড়াম। রবে, টু দি পয়েন্ট, তোর বুকের মাঝখানে গুলি করবো। তোল হাত, তোল। এখন নয়, দু হাত তোল। এ হাতটা তো তোলা যাবে না, এতটা বড্ড উড়ে এসে। টু দি পয়েন্ট, আমার দুটির গিটটাই তো খুলে গেছে। আবার? মিথ্যা কথা বলছি না বাবু, এই হাতটা দিয়েই তো দুটিটাকে ধরে আছি। ছেড়ে দিলেই টু দি পয়েন্ট, আপনি খুব লজ্জা পাবেন। তো লজ্জা করে না? বলি সুন্দরী মেয়ে, ফর্সা লম্বা, আমার ছেলের সাথে চমৎকার মানাবে। আর সেই মেয়েটাকে কিনা এই দিনের বেলায় হের কেঞ্জেলে খুঁজতে হবে। এইবার আমি তোকে গুলি খাওয়াবো। রেডি, 1 2 হল্ট হল্ট হল্ট! মারবেন না, মারবেন না, আমার সামনে কোনো বেআইনি চলবে না। তোমার সাহস তো কম নয়, তুমি আমার বন্দুক টাচ করেছো। হুয়ারিও? পোশাক দেখে চিনতে পারছেন না? আমি এখানকার থানা হাজরা বিজয়, বিজয় রায়। বিজয় হও আর ওই পরাজয় হও, বাবুর বন্দুকে হাত দিয়েছো কেন? বাবুকে চেনো? কলকাতার বিখ্যাত ব্যবসায়ী সোমেশ্বর মুখার্জি।
তিনটে লোহার কারখানার মালিক। নমস্কার স্যার, স্যার চলুন স্যার, থানায় চলুন। থানায় কেন? কিসের জন্য? কি ওই অপরাধ লোকটার করেছেন? বুকের উপরে বন্দুক ধরে ওকে খুন করার চেষ্টা করেছেন। আরে বাবা, সে তো বাবু ঠাট্টা করে। বন্দুক পিস্তলে ঠাট্টা করা বেআইনি কাজ। চলুন থানায় চলুন। আরে ঠিক আছে ঠিক আছে, আমি না হয় খুনের হুমকি দিয়েছি, খুন তো করিনি। তাতে কি আছে? মার্ডার কেস যেমন আছে, অ্যাটেম্পট মার্ডার কেসও আছে। খুনের চেষ্টা বেআইনি কাজ। এই হাবিলদার বিজয়ের সামনে কোনো বেআইনি কাজ চলবে না। চলুন, দেরি করে কাজ নেই। তুমি জানো পুলিশ কমিশনারের কাছে একটা রিপোর্ট করে দিলে তোমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। কমিশনার সাহেব সাহেব কিচ্ছু বলবেন না, সাহেব কিচ্ছু বলবেন না। সাহেব নিজে আমাকে এই মেডেলটা দিয়েছেন, আর এখানকার পঞ্চায়েত থেকে এই মেডেলটা পেয়েছিলাম। আর ওসমান ডাকাতকে ধরবার জন্য এই মেডেলটা দিয়েছিল। এই অঞ্চলের সবাই হাবিলদার বিজয় রায়কে চেনে। নিশ্চয়ই পাগল বলেই চেনে। বলতে পারেন, বাড়ির সবাই আমাকে পাগল বলে, থানার বন্ধুরাও তাই বলে। আর যে সমস্ত চোর ডাকাতদের ধরে নিয়ে যায় তারা আমাকে পাগল বলে। কিন্তু এই হাবিলদার বিজয়ের সামনে করবে এই নিকাজ চলবে না। বাবু, এই পাগলটাকে খেপি আর কাজ নেই। একে বরং ওই 10-20 টাকা দিয়ে। শোনো, তুমি যে কি চাও তা আমি বুঝতে পেরেছি। এই নাও, এই 50টা টাকা নিয়ে পথ দেখো। 50 টাকা? আমাকে 50 টাকা দেখাচ্ছেন? মনে হলো না বুঝি? কি করব, বিদেশ বিভূমি এসেছি যখন, তখন 100ই রাখো। 100? আমি 100 টাকা নেব? আবার কত দেবে? অন্য কেউ হলে টাকাটা পকেটে পুরে কেটে পড়তো। অন্য কারো সঙ্গে আমার তুলনা করবেন না। আমি হাবিলদার বিজয়। তা কত চাই তোমার? 410। 410 টাকা? না, টাকা না, টাকা না। ভারতীয় দণ্ডবিধির 410 নম্বর ধারা। পুলিশকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করলে 410 নম্বর লেগে যাবে পেছনে। ভালো জানতো, থানায় চলুন, দেরি করে কাজ নেই। আমি যদি তোমাকে 500 দিই? 5000 দিলেও নেব না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল, আমাকে দিয়ে কোনো বেআইনি কাজ চলবে না। এই জীবনে পুলিশের চাকরিতে আজ পর্যন্ত কারো কাছ থেকে হাত পেতে 5টা পয়সাও নেইনি স্যার। তাই নাকি? তা কত মাইনে নেব? তাদের সংসার চলে? চলে না, চলে না। কি খেলে চলবে? বাড়িতে বিধবা মা, আর আমরা 2 ভাই, আর আছে আমাদের বড় বউ। ভাইটা কলেজে পড়ছে, আর আছে মিষ্টি একটা ছোট্ট বোন, বিয়ে পাস করেছে। বোনটার বিয়ে কি করে দেবো কে জানে। তাহলে অমন করে হাতের লোককে পায়ে ঠেলছেন কেন? কে বেআইনি কথা বলছেন বাবু? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার খাকি পোশাকটা পরেছে, হাতে লাঠি দিয়েছে, মাথায় টুপি পরেছে, বুকে মেডেল দিয়েছে। আমি হাত তুললে মন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে যায়, আর সেই হাত পেতে ঘুষ নিয়ে নিজে আইন ভাঙবো? আচ্ছা বিজয় বাবু, এখন আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? থানা থেকে আসছি, বাড়ি যাবো, আজকের মতো ডিউটি শেষ। তাহলে বিজয় বাবু, ডিউটি যার শেষ হয়ে গেছে, সে কি ডিউটি করতে পারে? মানে আসামি ধরতে পারে কি? স্যার, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল, সেই বিজয় বাবু কি কখনো বেআইনি কাজ করতে পারে? ও, এটা খুব বেআইনি হবে, তাই না স্যার? ঠিক আছে, ঠিক আছে, এই ব্যাপারটা আমি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করে জানাবো। যান, আজ বাড়ি ফিরে যান, আর কোনোদিন এইরকম বেআইনি কাজ করবেন না। আজ হাবিলদার বিজয়ের হাত থেকে বেঁচে গেলেন। অ্যাটেনশন, এবার টার্ন, কুইক মার্চ, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। দেখলি দেখলি দুর্গা শঙ্কর? ভুল বাবু, ভুল, আমার ভুল। দুর্গা শঙ্কর নয়, দুর্গা পদ। এই হাবিলদার বিজয় সাহস দেখাচ্ছিস? সোমেশ্বর মুখার্জিকে অ্যারেস্ট করতে চাই। ওকে ওকে, আমি সমুচিত জবাব দেবো। টু দি পয়েন্ট, চলুন কলকাতায় গিয়ে ওই আইজি সাহেবকে বলে। না, কলকাতায় নয়, ও আমাকে এখানে অপমান করেছে, তার জবাব আমি এখানেই দেব। আমার কোম্পানির ম্যানেজার আমার সামনে মাথা উঁচু করে কথা বলতে সাহস পায় না, আর সামান্য একটা হাবিলদারের কাছে আমাকে মাথা নিচু করে ফিরে যেতে হবে। তাহলে কি করবেন বাবু? ওই হাবিলদার বিজয়কে আমি অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে যাব। তারপর দেখি কোন আইনে ও আমার বেআইনি কাজ ঠেকাতে পারে। কিন্তু কোনো কিন্তু নয় দুর্গাপদ। দুর্গাপদ নয় স্যার, আমার নাম কি? সরি স্যার, টু দি পয়েন্ট, আমি নিজেই তো গোলমাল করে ফেলেছি। আমার নাম দুর্গাপদ। 100 বার দুর্গাপদ, 1000 বার দুর্গাপদ।
করো, বন্ধ করো এই টেপ রেকর্ডার। কি ব্যাপার বিমল, আমার শাড়ির মতো তেড়ে আসছিস কেন? এইভাবে বাড়িতে দিনরাত হইচই করলে কারো পড়াশোনা হয়? তাছাড়া সামনের সপ্তাহে আমার এর ফাইনাল ইয়ারের পরীক্ষা। তোর পরীক্ষার জন্য কি বাড়ির সবাইকে ধান দুপা হাতে নিয়ে বসে থাকতে হবে নাকি? এটা পান বিড়ির দোকান নয় মা, এটা একটা বাড়ি। তাই নাকি? তা তুই এই সংসারী কোন অসুবিধাটা দেখেছিস বলতে পারিস? পড়াশোনার নাম করে দিব্যি বসে বসে অন্ন ধ্বংস করছিস। অন্য ধ্বংস করছি মানে? বর্দা হচ্ছে এই সংসারের মাথা, বর্দাই তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছে। বর্দা তো বলেই খেলাস, হাবিলদারি চাকরি করি ক পয়সা মাইনে পায়, তার উপর বেআইনি কাজ করবি না, ঘুষ নেবি না, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির শব্দটাকে তুমি ধিক্কার দিলেও আমরা কিন্তু বর্দার জন্য গর্ব অনুভব করি মা। পাপিয়া, বাবা মারা যাওয়ার পর আমাদের মানুষ করার জন্য বর্দা দিনমজুর করেছে, হোমগার্ডের কাজ করেছে, তারপরেও তোমাকে দোতলা বাড়ি বানিয়ে দিয়েছে। অথচ বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা, তোমার পেনশনের টাকা, একটা টাকাও তুমি খরচ করেছো এই সংসারের জন্য। বুঝেছি, এই সবাই বড় বউয়ের শেখানো কথা। বড় বৌদিকে শেখাতে হবে কেন? সামান্য শিক্ষা পেতে থাকলে এই সত্যিটাকে বোঝা যায়। তোদের বর্দা তোদের মানুষ করেছে বলে চিরটাকাল মাথাটা তার কাছে বন্ধক রাখতে হবে নাকি? বন্ধক রাখতে হবে কেন মা? তবে ঋণ তো শোধ করতে হবে, আর তার জন্য সংসারের দায়িত্ব কিসে নিতে হবে? এই যে বড় বৌদি পরের বাড়ির মেয়ে হয়েও কেমন সুন্দরভাবে আমাদের এই সংসারটাকে সামলে নিচ্ছে। দালালি করিস না বিমল, কি সামলে নিচ্ছে বড় বউ? এই তো সন্ধে গড়িয়ে এলো, এখনো পর্যন্ত একটু চা জল খাওয়ার পেলাম না। কেন পাবে না মা? এইমাত্র আপনার ঘরে লুচি হালুয়া বেগুন ভাজা ঢাকা দিয়ে এলাম, যান গরম থাকতে খেয়ে নেন গিয়ে, আর চা একটু পরে দিয়ে আসছি। আর শুনুন, এই বিছানার চাদরটা নিয়ে যান, কেচে শুকে ইস্ত্রি করে দিয়েছি। একই শুধু বিছানার চাদরটাই কেচেছো? তোমাকে যে বালিশের ওয়ারগুলো কাচতে বলেছিলাম আমি সময় করে উঠতে পারিনি মা, তবে আপনার শাড়ি সায়া ব্লাউজ কেচে দিয়েছি। যাক, তবু একটা উপকার করেছো। কি ব্যাপার বড় বৌদি, তুমি আজকাল জামা কাপড় কাচ্ছো, রান্না করছো, প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছ, মিনুর মা কোথায়? মিনুর মাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দিয়েছো কেন? কেন আবার? সংসারে এত খরচ আমি আর কুলিয়ে উঠতে পারছি না। তাছাড়া ঘর সংসারের কাজগুলো একটু হাতে হাতে করে নিলেই তো অনেক টাকা সাশ্রয় হয়। কি বললে? সংসারের খরচ কুলিয়ে উঠতে পারছো না? তুমি আবার সংসারের জন্য কবে টাকা খরচ করলে মা? আর হাতে হাতে কাজ করার কথা বলছো? হাতে হাতে কাজ করার দায়টা বুঝি বড় বৌদি না? বিমল, এই মেয়েলি সংসারের কথা মধ্যে তুমি কথা বলছো কেন? সামনে পরীক্ষা, যাও পড়তে বসো। কি আমাকে সরিয়ে দিয়ে এই ঘটনাটাকে চাপা দিতে চাইছো বৌদি? কিন্তু বৌদি একটা কথা ভাবলে না, আমার এই বুকটার ভেতরে ভীষণ যন্ত্রণা হয় যে এই ভদ্র মহিলার গর্ভে আমি জন্মেছি। আমিও ভাবি বৌদি, বর্দার বিন্দু বিন্দু রক্ত নিগড়ে আমরা মানুষ হচ্ছি, আর উনি বাবার সব সঞ্চিত টাকা পেনশন নিজের নামে ব্যাংকে জমিয়ে রেখে দাদাকে নিঃস্ব করে দিচ্ছে। আর তুমি নিজের মুখটা একবারও আয়নায় দেখেছো? গরিবের বউ আমি, আয়না কোথায় পাবো? তাছাড়া আমার আয়না তোমরা দুই ভাই বোন, তোমাদের সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখি তখন মনে হয় আত্মভোলা মানুষটা অক্লান্ত পরিশ্রম কখনো ব্যর্থ হয়ে যায়নি। কিন্তু বৌদি, কাজের লোককে যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে সবাই যে যার নিজের কাজ নিজে করে নেবে, তুমি একা ঝিকিরি করতে যাবে কেন? যার স্বামী রোজগার কম তাকে গতরে খেটে সেই ঘাটতিটা পুষিয়ে দিতে হবে। বাহ বাবা, চমৎকার মা, চমৎকার। তাহলে তোমারও তো স্বামী নেই মা, আর সংসারের জন্য একটা টাকাও খরচ করো না, তাহলে তো হিসেব মতো বড় বৌদির থেকে তোমার অনেক বেশি খাওয়া উচিত। কি বললি? ছি ঠাকুরপো, ছি, এ তুমি কি বলছো? তোমাকে নিয়ে আমাদের কত গর্ব। মাগো, ওদের কথা কিছু মনে করবেন না, আমি গরিবের ঘর থেকে এসেছি। বাপের বাড়িতে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, গরু বাছুর দেখা সবই আমাকে একা করতে হতো। এই সামান্য খাটুনিতে আমার কোনো অসুবিধা হয় না। অসুবিধা হলে চলবে কেন? বিজয় যদি ডান হাতে বা হাতে রোজগার করে এনে দিত তাহলে তো কাজের মেয়েকে দাঁড়াতে হতো না। বাহ, চমৎকার মা, নিজের ছেলে ঘুষ খাক, মা হয়ে সেটাই চাইছো? বৌদি তোমার অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। তুমি মুখ বুঝে সবকিছু সহ্য করে নিচ্ছ বলেই মায়ের সাহসটা দিনের পর দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বৌদি। আমি তোমাকে লাঠির বদলে লাঠি বা বন্দুকের বদলে বন্দুক হাতে তুলে দিতে বলছি না, কিন্তু প্রতিবাদ করো, নইলে তোমার চোখের জলে আমাদের সুখ শান্তি সব হারিয়ে যাবে। খবরদার বলছি পাপিয়া, আমার সামনে দাঁড়িয়ে মায়ের মুখের উপরে কখনো কথা বলবে না। স্কুল কলেজে পড়ে শিক্ষা পেয়েছো বুঝি? এসব তো স্কুল কলেজে শেখায় না, বাড়িতে যা শুনি তাই শেখে। জি মাছি, আপনি কি বলছেন? আমি তো আপনার সামনে ঠাকুরপোকে বকাবকি করলাম। ওসব লোক দেখানো বকাবকি আমি বুঝি। দিনরাত কানে মন্ত্র দিচ্ছ, মন্ত্র।
বড় বৌদি আমাদের কানে কি মন্ত্র দেবে মা? আমাদের আসল গুরু তো তুমি। শুধু একটা কথা ভেবে আমার অবাক লাগছে যে এতদিন টাকা পয়সার জন্য অনেক কিছু বিক্রি হতে দেখেছি, কিন্তু জীবনে এই প্রথম মায়ের স্নেহটাকেই বিক্রি হতে দেখলাম। মা, মায়ের স্নেহটাকেই বিক্রি হতে দেখলাম। হতচ্ছাড়া বাঁদর কোথাকার, মায়ের স্নেহ দেখাচ্ছে আমাকে। যে ছেলে 2 পয়সা রোজগার করার মুরদ নেই তাকে কোলে বসিয়ে আদর করতে হবে। না মা, কলে বসে আদর করতে হবে না, বরং কলটা খালি রেখো টাকার ঝাঁপির জন্য। হতচ্ছাড়ির কথা শোনো। ওরে ওরে, তোদের জন্যই তো আমি টাকা টাকা করি, নইলে ওই টাকা নিয়ে আমি কি স্বর্গে যাব? আর ভগবানকেও বলি এত লোকের দিকে নজর পড়ে আমাকে এই এনষ্টা দিকে মুক্তি দিতে পারে না। ছিমাছি, এই ভর সন্ধ্যেবেলায় মুখে অলক্ষণের কথা আনবেন না। তুমি থামো, নিজে আগুন জ্বেলে আবার জল ঢালতে এসে। আগুন জ্বালার মতো ক্ষমতা আমার নেই মা, আর জল ঢালার ক্ষমতাও নেই। তবে আমি যে একটা মানুষ, এই কথাটা আমি মাঝে মাঝে ভুলে যাই। আর তোমাকে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে না, আস্তে করে দুটো কথা বলি মা। আপনার ছেলে এই মাসের বেতন আপনার হাতে তুলে দিলে তার জন্য একটা ভালো ধুতি আর একটা পাঞ্জাবি নিয়ে আসবেন। সব সময় সরকারি পোশাকে দেখতে আমার বড় কষ্ট হয়। বড় ছেলে সরলতা সুযোগ নেই, তারপর অত্যাচার আমি আর কিছুতেই সহ্য করবো না। তুমি স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছ বৌমা। জানো, তোমাকে আমি বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারি। বোধই পারেন না, কারণ এবারে প্রত্যেকটি ইটে আইনত আমার অধিকার আছে, যেহেতু আমি আপনার বড় ছেলে বিবাহিতা স্ত্রী। যাকে সব কথা, আপনার ঘরে লুচি ঢাকাতে আছে, যান গরম গরম খেয়ে নিন গিয়ে। আপনার বড় ছেলে ডিউটি থেকে ফিরে আসলে আর কখনো গরম গরম ভেজে দেব। না না না, আর ভাজতে হবে না। লুচি তেমন ভালোবাসে না, তাকে অল্প করে একটু মুড়ি মেখে দিও। এখন থেকে তেল ঘি একটু বুঝে সুঝে খরচ করবে বৌমা। বাড়ির বউ হিসাবে না হলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। বিজয় রাজার ভান্ডার ফুরাবে না মা, কোনোদিন ফুরাবে না। এই এলো আমার পাগলা রাজা। পাগলা বলা যায় বলো, আমি হলাম দিলকা রাজা। এই চড়া বুকটা আমার ভান্ডার, এই ভান্ডার কোনোদিন ফুরাবে না মা, কোনোদিন। হ্যাঁ, বাড়ি ঢুকে লুচি ভাজার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছি বড় বউ, লুচি লেয়া খুব খিদে পেয়েছে। লুচি আর নেই, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি মুড়ি মেখে দিচ্ছি। ও কি কথা বড় বউ, বাড়ির সবাই লুচি খাবে আর বিজয় খাবে না কেন? একটু গতর খাটিয়ে বানিয়ে দিতে কি তোমার এত আলিস্যি? কুড়ে কুড়ে, আজকালকার বউয়েরা একেবারে কুড়ের বাদশা না। ও তো বাদশা নয়, ও তো বেগম। এই বেগম, ভেতরে চলো, লুচি ভাজো। তুই আমার ঘরে আয় বাবা, আমি না খেয়ে তোর জন্য ঢাকা দিয়ে রেখেছি। তুই খেয়ে নে, পরে আবার আমাকে ভেজে দেবে। এই না হলে মা নিজে না খেয়ে সন্তানের জন্য বসে রয়েছে, আর উনি বলে কিনা মুড়ি মেখে দিচ্ছে। মুড়ি খেতে আমার বয়ে গেছে। বয়ে গেছে বললে তো চলবে না। কেস খুব গম্ভীর মনে হচ্ছে, কেউ কিছু বলেছে বুঝে? আমাকে কেউ কিছু বলে কারো কিছু যায় আসে না। আমার আসে যায়। বাড়ি ফিরে সে গোমড়া মুখ দেখে আমার মেজেতে মিটে যায়। আমি সব জানি, তাই তো প্রাণপণ চেষ্টা করি মুখের হাসিটুকু ধরে রাখার জন্য। কিন্তু এই সংসার জোর করে আমার কাছ থেকে শেষ সম্পর্কটুকু কেড়ে নিতে চায়। আরে মদ খাবো, সংসার সমুদ্রে ভেসে থাকবে হাঁসের মতো, সাঁতার কাটবে, ডুব দেবে, গায়ে জল লাগবে না। কিন্তু আমি তো হাসতে নই, আমি একটা মানুষ। হাসতে জল ছেড়ে ডাঙায় এসে উঠতে পারে, কিন্তু আমার সংসার ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। আচ্ছা সব কথা ধরো কেন বলো তো? এই যে সবাই আমাকে পাগল বলে। কেন বলবে? বলুক না, বলুক না। দেখো মমতা, এই সংসারের খেলায় দিন রাত কত কথার ক্যাচ ওঠে। সেই ক্যাচ যে ধরে সেই হারে, যে যত ক্যাচ ফেলে দিতে পারবে জিতবে সেই। কিন্তু সব কথা তো ফিরে দেওয়া যায় না, তীরের মতো বুকে এসে বেঁধে। আরে কথা বুকে বুঝবে কি করে? কথা ঢোকে কানে। সেই জন্য ভগবান কান দুটো সোজা সোজি একই লাইনে বসিয়ে দিয়েছে। এখান দিয়ে কথা ঢুকবে, এখান দিয়ে সোজা বেরিয়ে যাবে। কিন্তু তুমি তো জটিল সংসারের মানুষ নও, তুমি তো আলোর জগতে দেবদূত, স্বপ্নের ফিরেওয়ালা। তাই সংসারের কোনো কথা আমি তোমাকে কোনোদিন বলতে চাই না। নিশ্চয় না, বড় সড়ো গোলমাল হয়েছে, বিহিত আমাকে এখনই করতে হবে। মা নাগামর ভোলা মহেশ্বর, আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমার জন্য সব নির্যাতন আমি সহ্য করতে পারি। তুমি শুধু তোমার বুকে আমাকে আঁকলে রেখো। না মা, ও মা, মাকে ডাকছো কেন? আমি কোনো বেআইনি ব্যাপার সহ্য করি না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। মা, ও মা, কি হলো, ডাকছিস কেন বিজয়? আমার বউকে তুমি কি বলেছো? উমা, আমি আবার কি বললাম? নিশ্চয় বেআইনি কিছু বলেছো। তা তো বলবি, কারণ বিয়ের পর তার কেউ মায়ের ছেলে থাকে না।
ছেড়ে জীবন পার করতে পারতাম না মা। আমার নিজের সুখের আশা কবে সুখে শেষ হয়ে গেছে। এটা কিন্তু ঠিক বলেছে মা। তোমার বউটা কোনো কমেন্ট নয়। নইলে দেখো বাড়ির সবাইকে লুচি খাইয়ে নিজের স্বামীকে বলে কিনা মুড়ি মেখে দিচ্ছি। কত বড় বেআইনি ব্যাপার। ঠিক ঠিক ঠিক, কোনো বেআইনি ব্যাপার আমিও সহ্য করবো না। এগিয়ে স্যার, আপনি এত বড় বেআইনি কাজ করে এখন বাড়ি ফিরে যাননি? না, তোমার কাছে কৈফিয়ত চাইতে এসেছি। কৈফিয়ত? আরে তার আগে সবার সঙ্গে আমার পরিচয়টা করিয়ে দাও। ও হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছেন সোমেশ্বর মুখার্জি, 3টে লোহা কারখানার মালিক। কলকাতায় 2 পয়েন্ট 4টে বাড়ি, 3টে গাড়ি, 2টি কুকুর আর এই বন্দুক। ইনি হচ্ছেন আমার মা। আরে আমার এটি গো কি বলে, মানে ওই সেই পরিবার। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, ভালোই হলো আপনাদের সবার সামনে ওর সঙ্গে আমি একটা ফাইসালা করতে চাই। ফয়সালা? হ্যাঁ, আমাকে অপমান করার শাস্তি পেতে হবে ওকে। শাস্তি? হ্যাঁ, আমাকে আইন শেখাবার অপরাধী ওকে হবে। আপনি আমাকে পরমাত্মীয় করতে চাই। আপনি কি বলছেন? ঠিকই বলছি, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই, অবশ্যই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? এ তো আমাদের পরম সৌভাগ্য। আপনার মতো মানুষ যেহেতু আমাদের বাড়িতে এসেছেন বিয়ের প্রস্তাব নেই, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি ঠাকুর থেকে নিয়ে আস। হল আগেই না চানাচি করো না, আমাকে ব্যাপারটা বুঝতে দাও। এতে আবার বোঝাবুঝির কি আছে? ওনার মতো মানুষ যখন বলছেন। বলেছেন তো কি হয়েছে? আমার হাতে লাঠি মাথায় টুপি বুকে মেরে দিলে আমাকে এত সহজে ভোলানো যাবে না। আমাদের মতো গরিব বাড়ির মেয়েকে কেন বাড়ির বউ করে নিয়ে যেতে চাইছেন? কি মতলব? দেখো বিজয়, এই বয়সে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো একজন সৎ খাঁটি মানুষ আমি কখনো দেখিনি। তাই তোমার বোনটিও যে একটি সত্যিকারী রত্ন হবে এতে আমার কোনো সন্দেহ নেই। রত্ন কিনা জানি না, তবে ঠাকুরজি রূপের লক্ষ্মী গুণের সরস্বতী, এ কথা হলফ করে বলতে পারি। তাই কষ্ট করে যখন এতটা পদ এসেছেন নিজে চোখে দেখে যান। আপনার একটু অপেক্ষা করে ওকে আমি এক্ষুনি নিয়ে আসি। কিন্তু এতে আবার কিন্তু কি আছে? চলো বৌমা। সেই সঙ্গে 2 পয়েন্ট 100 ধান দুর্বো আর একটা ওই শাল আনতে পারলে ভালো হয়। কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। আসুন আসুন। ব্যস্ত বাড়ির মেয়েদের মনটাকে ভিজিয়ে দিলেন দেখছি। আপনার ছেলে দেখতে কেমন, কি কাজ করে, কত টাকা রোজগার? ছেলে কেমন দেখতে সেটা বাবুকে দেখেই বুঝে নাও। ছেলে আবার ইঞ্জিনিয়ার, আমারই ব্যবসা দেখাশোনা করে, আর রোজগার ফেলে ছড়িয়ে মাসে 1050 হবে। 50,000? বলেন কি? শুনেই টেরা হয়ে গেলেন তো। আরে হাবিলদার বিজয়, কখনো টাকার কথাই টেরা হয় না। আমার হাতে লাঠি মাথায় টুপি বুকে মেডেল, তাই না? দুদি পয়েন্ট একেবারে ঠিক কথাই ধরেছেন। আর এসো এসো মা, এসো। বাহ, এই যে লক্ষ্মী প্রতিমা, আপনার পছন্দ হয়েছে তো? আমার পছন্দ কি বলছেন? ভগবান ওকে মুখার্জি বাড়ির বউ করে পাঠিয়েছেন। দিন, ধান দুর্বা দিন, আশীর্বাদটা আমি আজই সেরে রেখে যাই। এই নিন। না স্যার, আজ আপনি আমার বোনকে আশীর্বাদ করতে পারবেন না। কি বলছিস বিজয়? ঠিকই বলছি মা। একবার আশীর্বাদ হয়ে গেলে আর ফিরে আসার কোনো পথ থাকবে না। যেখানে আমার বোনের ভবিষ্যৎ জীবন নির্ভর করছে সেখানে কারো মুখের কথা আমি কিছু বিশ্বাস করবো না। তুমি কিন্তু ওনাকে অপমান করছো দাদা। না, কোনো অপমান ও আমায় করেনি, বরং প্রকৃত অভিভাবকের মতো কথা বলেছে। বোনের বিয়ে দেওয়ার আগে ভালো করে সব কিছু দেখে শুনে নেওয়া উচিত। কিন্তু কোনো কিন্তু নয় বিজয়, আজ আমি ফিরে যাচ্ছি। এই আমার ঠিকানা লেখার কার্ড, কালই কলকাতায় চলে এসো। ওখানে আমার বাড়ি ঘর ছেলেকে দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে পাকা কথা ওখানেই হয়ে যাবে। আচ্ছা চলে, নমস্কার। নমস্কার নমস্কার। দুর্গাপুরে এসো। কি মনে করেছিস তুই? এমনি করে পাগলামি করে সারাটা জীবন সংসারটা সর্বনাশ করবি? আমি সর্বনাশ করছি। তাছাড়া আবার কি পাপিয়ার জন্য একটা ভালো সম্বন্ধ আনতে পারিস না, অথচ অত বড় একটা মানুষকে অপমান করে তাড়িয়ে দিলি? আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? ওই মানুষটা ছেলে তার বাবার মতো নাও হতে পারে। যদি মাতা লম্পট চরিত্রহীন হয় তাহলে সারা জীবন কিন্তু ঠাকুরজিকে চোখের জল ফেলতে হবে। তুমি চুপ করো। বিজয় দিন আর চোর গুন্ডাদের নিয়ে ঘর করছে বলে সবাইকে কি তাই ভাবতে হবে? মা, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই আমার শত্রু। সারাটা জীবন ধরে আমার সঙ্গে শত্রুতাই করে এসেছিস। তুই ঘর শত্রু বিভীষণ। আমি ঘরছত্র বিবেচনা। হ্যাঁ, হ্যাঁ, এতদিন ধরে তোর অনেক পাগলামি আমি সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না। যদি পাপিয়ার বিয়ে ভেঙে যায় তাহলে তোর কাছে এবারই দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এই আমি বলে গেলাম।
বিমল বিমল, আরে ভাই আমার, তুই হচ্ছে ব্যাপারটা ভেবে দেখ ভাই, ভেবে দেখ। কি ভাববো দাদা, কি ভাববো? সারা জীবন সবকিছু নিয়ে তুমি শুধু হাসি ঠাট্টাই করে গেলে, একটা জিনিস বুঝলে না যে হাসতে হাসতে আগুন লাগিয়ে দেওয়া যায়, কিন্তু হাজার চোখের জলেও সে আগুন কখনো নেভানো যায় না দাদা, কখনো নেভানো যায় না। আরে ভগবান, এ আমি কি করলাম? পাপিয়া পাপিয়া, ওরে বোন আমার, তুই অন্তত আমাকে ভুল বুঝিস না, বোন ভুল বুঝিস না। না দাদা না, আর আমি তোমাকে ভুল বুঝবো না। এতদিন ধরে ভুল করে তোমাকে বড় দাদার আসনে বসিয়ে শুধু ভালোবেসেছিলাম, আজ থেকে রোজ ভক্তি ভরে তোমাকে শুধু প্রণাম করব। না রে পাপিয়া না, আমি কারো প্রণাম পাওয়ার যোগ্য নই রে। আমি একটা অক্ষম অপদার্থ মানুষ, আস্তে আস্তে জীবনের সহজ অঙ্কগুলো জটিল করে ফেলে আমার মতো পাগলের এই দুনিয়ায় কোনো জায়গা নেই রে, কোনো জায়গা নেই। তুমি কাঁদবে না, তোমার চোখে জল মানায় না। এই সংসারে চেনা মানুষগুলোর চেয়ে তুমি অনেক বড়। তুই বড়লোক মানুষের আত্মী হওয়ার জন্য তুমি যে সবার মতো পাগল হয়ে ওঠোনি। মমতা, ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি, তোমার মতো পাগলের মেলায় দেশটা যেন তিনি ভরিয়ে দেন, ভরিয়ে দেন। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আমার দাদার মতো পাগলা ভোলা এ দেশের ঘরে ঘরে যেন জন্মায়। পাপিয়া, দাদাই আমার পাগলা ভোলা, বৌদি মহামায়া, দাও গো আশিস দুহাত ভরে, দাও গো স্নেহের ছায়া। দাদাই আমার পাগলা ভোলা, বৌদি মহামায়া, দাও গো আশিস দুহাত ভরে, দাও গো স্নেহের ছায়া। কত জনমে পূর্ণ ফলে ঠাঁই পেয়েছি ওই স্নেহের কোলে। কত জনমে পূর্ণ ফলে ঠাঁই পেয়েছি ওই স্নেহের কোলে। স্নেহের নিড়ে রেখো গো বেঁধে, স্নেহের নিড়ে রেখো গো বেঁধে, এইটুকু শুধু চাওয়া, এইটুকু শুধু চাওয়া, এইটুকু শুধু চাওয়া, এইটুকু শুধু চাওয়া। আমার পাগলা ভোলা, বৌদি মহামায়া, দাও গো আশিস দুহাতে ভরে, দাও গো স্নেহের ছায়া, দাও গো স্নেহের ছায়া, দাও গো স্নেহের ছায়া। পাগল পাগল পাগল, আমার জামাইবাবু নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে কোথাকার কোন এক হাবিলদারের বোন নিজের ইঞ্জিনিয়ার ছেলের বিয়ে ঠিক করে, হোক বিয়েটা হোক, তারপর আমি এমন চাল চালবো সজলের জীবনটা বিষময় হয়ে উঠবে। আমি হচ্ছি সজলের মামা, তাই তার বাস যদি না দিতে পারি তাহলে বিখ্যাত মামাদের বদনাম হয়ে যাবে না? তাছাড়া ওদের জন্য যদি আমি কিছু করতেই না পারি, ওরাই বা আমাকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কেন? আপনার অন্য কোথাও কিছু করে খাওয়ার ক্ষমতা নেই বলে। তুই একটা হাঁদা, নিজের ভালো পাগলও বোঝে, আর তুই বুঝতে পারছিস না। শোন শোন,
জামাইবাবু তোকে ছোটবেলায় রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছেন, হ্যাঁ। তাই এ বাড়িতে তোরও সবকিছুতে সমান অধিকার আছে। তাই তো মামা, এর দিকটা তো আমি একদম ভেবে দেখিনি। ভাই বোন থাকলেই সম্পত্তির অংশীদার বাড়ি। দাদাবাবুর মায়ের যদি ভাই না থাকতো তাহলে দাদুর সমস্ত সম্পত্তি দাদাবাবুর মা তো একাই ভোগ করতে পারতো। কিন্তু গিন্নিমাই তো অকালে চলে গেলেন, আর বেঁচে রইলেন আপনি। এই এতক্ষণে একটা কথার মতো কথা, কি পাগলের মতো কথা বলছিস? একেবারে টু দি পয়েন্ট, হক কথাই তো বলেছি। শোন দুর্গা, শোন, তুই আমার একটা কথা বোঝার চেষ্টা কর। একবার সজলের বিয়ে দিয়ে তাকে সংসারী করে দিতে পারলেই ব্যাস আমার দায়িত্ব শেষ। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না মামা। ভাবতে হবে নাকি? জামাইবাবু তো তোমার বিয়ে ঠিক করেই ফেলেছেন, কোথাকার কোন এক হাবিলদারের বোনের সঙ্গে। কার বোন সেটা কোনো সমস্যাই নয়, আসল কথা আমি বিয়ে করছি না। করছি না বলে তো চলবে না। আমি মেয়ে দেখে পাকা কথা দিয়ে এসেছি। মেয়ের বড় ভাই আজ তোমাকে দেখতে আসছে। দুর্গাচরণ। দুর্গাচরণ নয় বাবু, আমার নাম দুর্গা পদ। ও হ্যাঁ, দুর্গা শঙ্কর। তুই যা, ওই বড় রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাক। মেয়ের বড় ভাই এলে তাকে পথ দেখিয়ে অভ্যর্থনা করে নিয়ে আসবি। ওকে চিনবে কি করে? বিজয় হাবিলদারকে 1000 লোকের মধ্যেও ঠিক চিনে নেওয়া যাবে। আর তাছাড়া ও দেখেছে। বিজয় বাবুর হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। আপনারা কিচ্ছু ভাববেন না, ওই হাবিলদার বাবুকে আমি এই বগল দাবা করেই নিয়ে আসছি। এই যে চাঁদমোহন। আগে আমার নাম চাঁদমোহন। ও হ্যাঁ, চাঁদমোহন। এই দেখো, তোমাদের নাম ভুল করাটা আর আমার গেল না। কিন্তু বিজয়, বিজয় এখানে আসছে না কেন? হাবিলদার বিজয় হাজির। আরে এসো এসো বিজয়, এসো। তা তোমার এত দেরি হলো যে? মানে হাওড়া স্টেশন থেকে আমি পায়ে হেঁটে হেঁটে আসছি আর কি। হাওড়া স্টেশন থেকে আপনি পায়ে হেঁটে আসছেন? হ্যাঁ, কারণ ওই কলকাতার ভিড়ের বাসে। আরে কি ব্যাপার, তা তুমি এখানে? ভালো তো ভালো। হ্যাঁ ভালো, কিন্তু আপনি আমাকে চেনেন? চিনব না, পুলিশের চোখ, আমরা একবার দেখলে সহজে ভুলি না। কিন্তু আমি তো ঠিক। ও মনে পড়ছে না? না। মনে পড়ছে না? না। ওই যে গত বছর মোল্লারহাটে পকেট মারতে গিয়ে ধরা পড়েছিলে। আমি? হ্যাঁ, তোমাকে ধরে নিয়ে গিয়ে থানায় 10 ডান্ডা লাগালো। জামাইবাবু, এ কে কি বলছে? তোমার ভুল হচ্ছে বিজয়, এ আমার শালা চাঁদমোহন। সরি স্যার, আমি ভেবেছিলাম মোল্লারহাটে সনাতন পকেট মার। আরে না না, ও তোমাদের মোল্লার হাটে কোনোদিন যায়নি। আমি বিয়ের সময় বউয়ের সাথে এই জীবটাকে যৌতুক পেয়েছিলাম। বউটা গেছে আর যৌতুকটা থেকে গেছে। সরি স্যার, কিচ্ছু মনে করবেন না। আসলে আপনার চেহারাতে একটু চোর চোর ভাব আছে তো, তাই ভেবেছিলাম মোল্লারহাটে সনাতন পকেট মার। এই হচ্ছে আমার ছেলে সজল। আর একে তো তুমি চেনো, দুর্গাপদ। ও আমার সজলের মতোই আরেকটা শক্ত হাত। ঠিক আছে স্যার, তাহলে বিয়ের দিনটা। আরে তোমার ছেলে পছন্দ হয়েছে তো? লজ্জা দেবেন না স্যার, লজ্জা দেবেন না। আমার সাধককে অপছন্দ করার আসলে মেয়ের বর্দা হিসেবে একটা দায়িত্ব আছে, তো সেই কর্তব্য পালন করতে আসা আর কি। তাহলে বিয়ের দিনটা। তার আগে ওই দেনা পাওনার ব্যাপারটা। দেনা পাওনা 10 টাকা, পণ দেওয়া, পণ নেওয়া, বেআইনি কাজ। আর পণ দেওয়া নেওয়ার কথা বললে ধরে নিয়ে গিয়ে সোজা হাজতে পুরে দেবো। বিজয়, শুভস্য শীঘ্রম। আমি তোমার বোনকে শুধু শাখা সিঁদুরেই পুত্রবধূ হিসেবে নিয়ে আসবো। সামনের মাসে 5 তারিখে একটা ভালো দিন আছে। 1 মাসের মতো সময় পারবে না? হ্যাঁ, খুব পারবো, খুব পারবো। দুবাই মেরে ধমে ধাক্কা লাগিয়ে দেবো। তাহলে চলে স্যার। আরে বসো বসো, খাওয়া দাওয়া করে যাবে? না স্যার, এখনো অনেক কিছু দেখবার আছে। তার মানে আরো ছেলে দেখবে না, নাকি? ছেলে দেখবো না, ছেলে দেখবো না। অনেকদিন পরে কলকাতায় এলাম, নতুন হুগলি সেতু দেখবো, দক্ষিণেশ্বর, কালীঘাট দেখবো, ভিক্টোরিয়া, পাতালে মেরে চড়বো, তারপর বাড়ি ফিরে যাবো। চলি স্যার। আচ্ছা, আপনি ঠিক জানেন যে আপনি সেই মোল্লারহাটের সন্তান পকেট মান নন। জামাইবাবু, পাগল একটা। এতক্ষণে ঠিক ধরেছেন, আমি হলাম পাগলা হাবিলদার বিজয়। অ্যাটেনশন, অ্যাবাউট টার্ন, কুইক মার্চ, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। বেশ মজার মানুষ তো, আমিও যাই। ওই ভদ্রলোকের সঙ্গে কলকাতা ঘুরে বেড়াবার সঙ্গে সঙ্গে বিশ্বরূপ দর্শন করে আসি।
ওই হাবিলদার বাবুর হৃদয়ের খনি থেকে কিছু মণিমুক্ত তুলে নিয়ে আসি। মণিমুক্ত। বাবু, ওইরকম একটা পাগলের বোনের সঙ্গে আপনি ভাগনার বিয়ে দেবেন? হ্যাঁ দেবো, কারণ এমন পাগল বোধ হয় এই বাংলাদেশে আর একটিও পাওয়া যাবে না যে সারা জীবন পুলিশের চাকরি করেও 5টা পয়সা ঘুষ খায়নি। সেটা তো আরো বড় পাগলামির লক্ষণ। আপনি কি আপনার পরিচয়, বংশমর্যাদা সব ভুলে গেছেন? হ্যাঁ ভুলে গেছি, তাই আমি ভাবছি তুমি সত্যিই সেই মোল্লার হাটের সনাতন কিনা। আমি মোল্লারহাট সনাতন এদের ভালো লাগে না। সজল, তুমি তো সবই দেখলে এবং শুনলে, আশা করি বুঝতে পারছো এ বিয়ে হবেই। কিন্তু বাবা, আমার পক্ষে এ বিয়ে করা এই মুহূর্তে সম্ভব নয়। কেন অসম্ভব কেন? আমি একটি মেয়েকে ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। মেয়ে দেখি আমার ছবির হিরোইন মধুমিতা, অভিনেত্রী। হ্যাঁ, সেও আমাকে ভালোবাসে। সেটা যে তার অভিনয় নয়, তা কি করে বুঝলে? সে হঠাৎ আমার সঙ্গে অভিনয় করবে কেন? কে কেন কি করে তা বোঝার ক্ষমতা তোমার নেই। আমি তোমার চেয়ে জীবনকে অনেক অনেক বেশি দেখেছি এবং জেনেছি, তাই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করলে তুমি জীবনে সুখী হবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, একটা অভিনেত্রীর জালে আমি তোমাকে জড়াতে দেব না, কিছুতেই না। আমাকে ক্ষমা করো বাবা। যে মেয়েটিকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি, কিছুতেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাহলে আমিও তোমাকে ত্যায্য পুত্র করে আমার এই বিষয় সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। সম্পত্তির লোভে আমি যেমন নিজের সত্য থেকে সরে আসতে পারিনি, আর পারবো না। বেরিয়ে যাও এই মুহূর্তে, এই বাড়ি ছেড়ে তুমি বেরিয়ে যাও। বেশ, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিয়ে যাই যে কথা দিলে কথা রাখাটা যদি সোমেশ্বর মুখার্জির আদর্শ হয়, তাহলে তোমারই ছেলে হিসেবে সেই একই আদর্শ মেনে চলাটা কোনো অন্যায় নয় বাবা, কোনো অপরাধ নয়। দাঁড়াও! কি ভেবেছো? কি ভেবেছো তুমি এত সহজে বাবা ছেলের সম্পর্ক স্বীকার করে চলে যাবে? তুমি তো আমাকে চলে যেতে বললে বাবা। আমি পেশারে রোগী, তার উপর ব্যবসার 5 রকম ঝামেলা নিয়ে থাকি। আমি পাগলের মতো একটা কথা বললেই সেটা তুমি মেনে নেবে? বাবা শোনো, আগামীকাল তোমার সেই অভিনেত্রীকে আমার কাছে নিয়ে আসবে। তার সাথে কথা বলে যদি আমি বুঝি যে তুমি মানুষ চিনতে ভুল করনি, তাহলে আমি নিজেই তাকে পুত্রবধূ হিসেবে বরণ করে নিয়ে আসবো। বাবা, বাবা কি বলছো তুমি? ঠিকই বলছি সজল। সজল, তোমার কোনো স্বাদ আমি কোনোদিন অপূর্ণ রাখিনি বাবা। তাই তোমার সুখের জন্য আমার এই উঁচু মাথাটা নিচু হয়ে গেলেও বিজয়ের হাতে ধরে ক্ষমা চেয়ে এই বিয়ে আমি ভেঙে দিয়ে আসবো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমি কালই মধুমিতাকে নিয়ে আসবো তোমার কাছে। হ্যাঁ, আমি কাল পর্যন্তই অপেক্ষা করব, কারণ বিজয় হয়তো কাল থেকে বিয়ের আয়োজন শুরু করে দেবে, আর সেটা বন্ধ করতে হলে কালই তার সাথে দেখা করে আমাকে সবকিছু জানিয়ে দিতে হবে। আমি আজই যাব মধুমিতার কাছে। আমি জানি বাবা, আমি জানি তোমরা কিছুতেই তাকে অপছন্দ করতে পারবে না, কিছুতেই না। আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো। বাবা, আর আমি আমার বুকের ভেতরটা উঠাল পাতাল করে উঠছে, মনে হচ্ছে ভেসে যাই কোনো এক স্বপ্নের দেশে। মন চাই যারে আমি পাবো তারে, আমার মনের মধুমিতা। স্বপ্ন আমার তাকে সে যে আমার কবিতা। মন চাই যারে আমি পাবো তারে, আমার মনের মধুমিতা। স্বপ্ন আমার তাকে সে যে আমার কবিতা। হবি বছর বাজবে সানাই, সেই খুশিতে যাই ভেসে যাই। হবি বছর বাজবে সানাই, সেই খুশিতে যাই ভেসে যাই। মধুর সাজে আনবো তাকে, মধুর সাজে আনবো তাকে। মেনে নিয়েছে আমার পিতা, সিজিয়ে আমার কবিতা। লা 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 লা, লা 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 লা, লা 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 লা।
স্বপ্নের রাজকুমার দেখতে কেমন হবে? বুকের ভেতর আঁকা ছবিটার মতো হবে তো? যা, এ আমি কি ভাবছি, কিন্তু মনটা এত উথাল-পাথাল করছে কেন? তবে কি শুধু একটি মিষ্টি খবরের অপেক্ষায়? হয়তো হবে, কিন্তু স্বপ্ন যে এত মধুর হয় আগে আমি জানতাম না। আমার স্বপ্নে দেখা রাজকুমার, আমার স্বপ্নে দেখা রাজকুমার আছে কোনতে বন্তরে, পাখির মতো পাখনা মেলে মনটাই আমার যায় উড়ে। যেখানে আছে শুধু স্বপ্ন, সেখানে মনটাই আমার মগ্ন। যেখানে আছে শুধু স্বপ্ন, সেখানে মনটাই আমার মগ্ন। অন্ধ মনের বন্ধ ঘরে মনটা কি আর রইতে পারে? অন্ধ মনের বন্ধ ঘরে মনটা কি আর রইতে পারে? শেকল কেটে উড়িয়ে দিলাম, ফিরিস না আর এই ঘরে। শেকল কেটে উড়িয়ে দিলাম, ফিরিস না আর এই ঘরে। যেখানে আছে শুধু স্বপ্ন, সেখানে মনটাই আমার মগ্ন। যেখানে আছে শুধু স্বপ্ন, সেখানে মনটাই আমার মগ্ন। যেখানে আছে শুধু স্বপ্ন, সেখানে মনটাই আমার মগ্ন। পাপিয়া শিগগির 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 শিগগির। কি হয়েছে, কি হয়েছে বৌদি? আনন্দে নাচছো যে? খবর আছে, দারুণ একটা খবর আছে, শুনলি না? তুইও নাচতে শুরু করে দিবি। তোর দাদা কলকাতা থেকে বাড়ি ফিরেছে। দাদা ফিরে এলে বিরোহিনী বৌদির মুখে হাসি ফুটতে পারে, আমাকে নাচতে হবে কেন তা তো বুঝতে পারছি না। ওরে পাগলি, তোর দাদা কি খবর নিয়ে এসেছে জানিস? আমার জানার দরকার নেই। আমার একটু কথা বলবো না। আশ্চর্য, নিজে ডেকে এখন নিজে বলছো কিছুই বলবো না। হ্যাঁ, বলতে পারি, কি দিবি বল? ইস, ঘোষ দিয়ে খবর শুনতে আমার বয়েই গেছে। এই আমি চললাম। বৌদি, কি হলো? আবার বৌদি কেন? তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবো না। আরে ও মা, আরে কেন? আমি আবার কি করলাম? কিছু না বলেই চলে যাচ্ছ যে? তাই বলো, ননদিন আমার সোনার ইচ্ছে শোনা না, তবু কত ঢং। তো দাদা, তোর বিয়ে পাকা করে এসেছি। বিরাট বাড়ি গাড়ি হয়েছে না? আরে সেসব তো বাসি খবর, আসল কথাটা বলো না। কি আসল কথা? জানো না জানো, নেকা আমার মুখ থেকে না শুনলে বুঝি মজা পাচ্ছ না? না মানে বলছিলাম কি, ওই না মানে বৌদি, ও বৌদি, বলছিলাম কি না মানে ওই তোমাদের জামাইকে দেখেছি। হ্যাঁ দেখেছি, সামান্য একটু খুঁত আছে, সে টাকায় ঢেকে যাবে। খুদ, কি খুদ? ছেলে ছেলে সামান্য একটু টেরা। এ মা, টেরা? হ্যাঁ, লম্বায় একটু খাটো। এ মা, একেবারে বামুন, কানে একটু কম শোনে। কালা। তা হোক, ছেলের হচ্ছে সোনার একটি, একটু বাঁকাটারা হলে দাম কমে না। কিন্তু কিন্তু কি বৌদি? ছেলেটা নাকি মাঝে মধ্যে একটু আদ্র মদ খায়। দেশি না বিলেতি না, সব দিন না, মেয়ে বন্ধুদের সাথে যেদিন ক্লাবে যায় সেই দিন মাঝে মধ্যে একটু খায়। আসলে বড় লোকের ছেলে তো অমন একটু দূর হয়েই থাকতে পারে, ওতে কোনো অসুবিধা হবে না। না বৌদি, আমি ওখানে বিয়ে করবো না, কিছুতেই বিয়ে করবো না। সে কি, কথাবার্তা সব পাকা হয়ে গেছে, এখন তো এ বিয়ে বন্ধ করে যাবে না। বন্ধ করতেই হবে, নইলে দেখো আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাব। দূর পাগলি, ঠাট্টাও বুঝিস না? হিরো হিরো ছেলে, একেবারে সত্যিকারের হিরো। দাঁড়া দাঁড়া, খুশি খবরটা বাড়ির সবাইকে জানিয়ে দি। মা মা, ও পাপিয়া বৌদি, পাপিয়াকে ব্যাপারটা জানালি তো? না। এই ছোটদা, কোনটা রে? বৌদি, পাপিয়াকে ব্যাপারটা বলেই দি। হ্যাঁ। এই জানিস পাপিয়া, মানে ওই ছেলেটা না মানে খোড়া, হ্যাঁ মানে পা টেনে টেনে চলে এই আর তবে কি। তোরা দেখাচ্ছি মজা। এই বৌদি, বন্টি আমার ভালো, বরটা একটু কালো। বন্টি আমার ভালো, তাই বরটা একটু কালো। লেংচে লেংচে চলে কিন্তু মনটা বড় ভালো। লেংচে লেংচে চলে কিন্তু মনটা বড় ভালো। হয় চোখটা একটু টেরা, জানি বউয়ের হবে ভেড়া। চোখটা একটু টেরা, জানি বউয়ের হবে ভেড়া। মেয়ের নেশা থাকুক কিন্তু হয় না ঘরে ফেরা। মেয়ের নেশা থাকুক কিন্তু হয় না ঘরে ফেরা।
তবু জানি বন্টি আমার, তবু জানি বন্টি আমার জ্বালবে ঘরে আলো, তবু জানি বন্টি আমার জ্বালবে ঘরে আলো, তবু জানি বন্টি আমার জ্বালবে ঘরে আমার জ্বালবে ঘরে আলো। মার মার বাপিয়া, তোর যত ইচ্ছে মার, আর তো মাত্র কটা দিন রে, আর তারপরেই তো তুই। ছোটদা, তুই কাঁদছিস? কাঁদবো না, লাল বেনারসি শাড়ি পরে কপালে চন্দনের ফোঁটা দিয়ে মাথায় ঘোমটা টেনে যখন তুই শ্বশুর বাড়িতে চলে যাবি তখন তখন আমরা দুটো ভাই এই বাড়িতে কেমন করে থাকবো রে পাপিয়া? তাহলে আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছিস কেন? আমি কি তোদের কাছে এতই কলঙ্কগ্রহ যে? বলি তোমরা কি এখানে যাত্রা রিহার্সেল শুরু করেছো? ওদিকের খবর কিছু পাওয়া গেল? কি বলবো মা, আনন্দ আমি কথা বলতে পারছি না। আপনার ছেলে কলকাতা থেকে বাড়ি ফিরেছে। হ্যাঁ, বিজয় ফিরেছে? তা কি কথা হলো ওদের সঙ্গে? ও কি বলবে? আমার মুখ থেকে শোনো, এই পাপিয়ার বিয়ে আমি পাকা করে এলাম। এই পাপিয়া, মুখ গোমরা করে আছিস কেন? এদিকে আয় না। মুখ গোমড়া না করে কি নাচবো? সবাই মিলে আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচো, তাই না? ও, থাক থাক, আর কথা বাড়াস না, অনেক কথা আছে, হাতে সময় বড়ই কম। কত টাকা খরচ হবে, কোথা থেকে সে টাকা আসবে, সবাই মিলে তার একটা ব্যবস্থা নিতে কোনো হবে। খবর নেই, ওরা শুধু শাঁখা ছিদ্র মেয়ে নিয়ে যাবে বলেছে। কিন্তু ওরা বললো আমাদের তো একটা কর্তব্য আছে, আমরা তো মেয়েকে খালি হাতে খালি গলায় পাঠিয়ে দিতে পারবো না, সামান্য কিছু গয়না তো দিতেই হয়। হ্যাঁ, তা তো লাগবে। আচ্ছা মা, বাড়িতে পুরনো সোনা টোনা নেই? কোথা থেকে থাকবে রে? তোদের বাবা মারা যাওয়ার পর তো ওই সোনাগুলো বিক্রি করে তোদের আমি মানুষ করেছি, বাঁচিয়ে রেখেছি শুধু এই হাটটা, এটা ভরি তিনেক হবে। তাহলে 3 ভরি মেনে গেল মা। না বাবা, এ হার আমি কি করে দেবো রে? ছেলের মাকে যে খালি গলায় থাকতে নেই। তুমি ছেলের মা নাও, তুমি তো কোনের মা। না বাবা, আমার দুটো উপযুক্ত ছেলে থাকতে এ হার আমি হাতছাড়া করতে পারবো না রে। তাছাড়া বুড়ো বয়সে তোরা যদি আমাকে না দেখিস, তখন এই বাড়ি আর এই হাটটাই তো আমার সম্বল রে। কি বলছো মা? আমরা তোমাকে দেখবো না? থাক না, আমার তো একটা মনের জন্য দরকার আছে, আমার যা গয়না আছে এতেই হয়ে যাবে। তাহলে গয়না ব্যাপারটা মিটে গেল। কিন্তু দাদা, তারপর ধরো ওই বিয়ের বেনারসি সুটকেস, ছেলেকে একটা হাত ঘড়ি তো দিতে আরো হবে। আছে বরযাত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নেমন্তন্ন করে না খাওয়ালে এবারের কিন্তু সম্মান থাকবে না। হ্যাঁ, তারপরেও বৌদি ধরো ওই তত্ত্ব, প্যান্ডেল, লাইট, মাইক, এ খরচা। অত হিসেবের কচকচি করে কোনো লাভ নেই। নমো নমো করে কাজ সারলেও 1 লাখ টাকা খরচ হবে। 1 লাখ শুনে আমার মাথা ঘুরছে। আচ্ছা মা, বাবার রিটায়ারমেন্টের সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে জমা আছে, তাছাড়া পেনশনের টাকা খরচা হয় না সংসারের জন্য, টাকাটা তুমি দিতে পারো, কারণ পাপিয়া তোমার মেয়ে। না বাবা, আমার নিজের সম্বল আমি হাত ছাড়া করতে পারবো না রে। তবুও যদি বলিস না হয় 1,000 তিনেক দেবো। কারণ 1 লাখের মধ্যে মাত্র 3,000, বাকি টাকা ও একা কোথা থেকে জোগাড় করবে? বিজয় একা কেন জোগাড় করবে? বিমলকেও দায়িত্ব নিতে হবে। আমি মানে বাবা, আমি কোথা থেকে দেবো মা? আমি তো বেকার ভেগাবন। তোর বেকার থাকাটা তো আমাদের অপরাধ নয়। আজকালকার ছেলেরা কত রকম করে রোজগার করছে। তাছাড়া দায়িত্ব যদি নিতে হয়, 2 ভাইকে সমান সমান দায়িত্ব নিতে হবে। কিন্তু পাপিয়া তোমার মেয়ে, টাকা থাকা সত্ত্বেও তুমি কেন 3 ভাগের 1 ভাগ টাকা দেবে না মা? আমি 3,000-এর 1 পয়সা বেশি দেব না। 1 লাখের মধ্যে 3,000? তাহলে কোথা থেকে, কিভাবে, কি করে কি হবে মা? তোকে এইসব ব্যবস্থা করতে হবে বাবা। মা। ডাক্তার বাবু যা বলেছে তাতে তোদের তো আর ছেলে পুলে মানুষ করার চিন্তা নেই। তুই বরং তোর অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা তুলে নে। কোথা থেকে তুলবে মা? ওর অফিসের প্রফিট ফান্ড থেকে টাকা তুলে ওপরে দোতলা ঘরটা আপনার জন্য তৈরি করা হয়েছে, সেখানে তো আর একটাও পয়সা নেই। তুই থামো বাবা, আমাদের মা ছেলের কথার মধ্যে তুমি কথা বলছো কেন? দেখ বিজয়, মা। তুই এই সংসারের মাথা, তুই যদি বট গাছের মতো মাথা তুলে না দাঁড়াস, মায়ের শেষ কাজটা যদি তুই উঠলে না দিস, তাহলে আমাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে। হ্যাঁ রে হ্যাঁ, বাপ মায়ের বড় ভরসা তার বড় ছেলে, সে যদি তার মায়ের চোখের জল মুছে দিতে না পারে, তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই রে। বেঁচে থেকে কোনো লাভ নাই। বেঁচে থেকে মা চমৎকার, মা চমৎকার। কত সহজেই তোমার বড় ছেলের গলায়
তোমার চোখের জলের ছুরিটা তুমি চালিয়ে দিয়ে চলে গেলে এবার মায়া। চুপ কর, আজ বাজে কথা বলবি না। বেশ বলবো না, কিন্তু দাদা বাবার প্রবীণের ফান্ডে লক্ষ লক্ষ টাকা, প্রতি মাসে মায়ের পেনশনের টাকা, সব টাকা তো মায়ের কাছে। একটা টাকাও তোমার সংসারের জন্য খরচ করে না, তাই বলে নিজের মেয়ের বিয়ে দেও মা। আচ্ছা দাদা, মা কি টাকার বস্তা নিয়ে শ্মশানে গেলে? ছি ছি বিমল, ছি। মায়ের সম্বন্ধে এমন অলক্ষণে কথা। হবে না দাদা, এ বিয়ে কিছুতেই হবে না। হবে, নিশ্চয় হবে। এমন ছেলে আমি হাতছাড়া হতে দেব না। কিন্তু বৌদি, এত টাকা কোথা থেকে আসবে? আসবে আসবে, তার একটা ব্যবস্থা হয়ে যাবে। হবে না, হবে না দাদা, হবে না। এই সংসারের বোঝা টানতে টানতে তুমি আজ কপর্তকহীন। এত টাকার ব্যবস্থা, তুমি কি পাগল হয়ে গেছো? আরে এমনিতেই আমি পাগল, আর এত বড় একটা সুযোগ পেয়ে পাগলামি করবো না। আমার কি ইচ্ছে করছে জানো দাদা, যে মাকে খুন করে ওই টাকা দিয়ে আমরা বোনের বিয়ে দিই। এ তুমি কি করলে? তুমি তুমি ঠাকুর পক্ষে চড় মারলে? হ্যাঁ, মেরেছে, বেশ করেছি, মেরেছে। ও মাকে খুন করবে বলে এত লেখাপড়া শিখে এই শিক্ষা হয়েছে ওর না? হ্যাঁ? বিমল, বিমল রে ভাই আমার, বিমল, 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 আমি তোকে মেরেছি রে, আমি তোকে মেরেছি। খুব লেগেছে না? আমি তোকে মেরেছি, খুব লেগেছে। তুই এক কাজ কর না রে, তোর হাত দে, তুই আমাকে মার না রে বল। না না না, আমাকে মেরে তোকে পাপের ভাগিদার হতে দেব না রে, তোকে পাপের ভাগিদার হতে দেব না। তার চেয়ে যে হাতটা দিয়ে আমি তোকে মেরেছি, সেই হাতটা আমি এ তুমি কি করছো দাদা? এ তুমি কি করছো দাদা? দাদা, মাঝে মাঝে ভাবি তুমি এত ভালো হলে কেন? ঈশ্বর তোমাকে কি দিয়ে তৈরি করেছে? যা দিয়ে সব মানুষকে তৈরি করেছেন। না না দাদা, না, সব মাটিতে প্রতিমা করা যায় না। পুকুরের পচা পাক দিয়ে পিশাচ তৈরি হয়, কিন্তু গঙ্গা মাটি ছাড়া তোমার মতো মানুষের মূর্তি করা যায় না দাদা। তোমার মতো মানুষের মূর্তি করা যায় না। তোমার মতো হ্যাঁ গো, সবার সামনে যাই বলি, কিন্তু কি করে কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে বড় বউ, সব ঠিক হয়ে যাবে। কথাতেই বলে না, ভাগ্যবানের বোঝা ভগবানে বলে নিয়ে যায়। তুমি বুঝি ভাগ্যবান? ভাগ্যবান নই, বিমলের মতো ভাই, পাপের মতো মিষ্টি বোন, সন্তান অন্তঃপ্রাণ মা, আর তোমার মতো বউ, আমার মতো ভাগ্যবান কি আর আছে? হয়তো ঠিক, কিন্তু আমি তো ভাগ্যবতী নই। কেন ন? ভাগ্যবান যার পতি, সেই তো ভাগ্যবতী। জানো বড় বউ, হ্যাঁ। কালে আমি ধানবাদ রওনা হচ্ছি। ধানবাদ মানে তোমাদের দেশের বাড়িতে কেন গো? ওখানে বাবা পৈতৃক সম্পত্তি কাকাদের দিয়ে এসেছেন। হ্যাঁ। তাই কাকাদের গিয়ে বলি যদি বাবার অংশ বাবদ কিছু টাকা দেন। হ্যাঁ তাই যাও, এখন আমাদের সব জায়গায় হাত পাততে আমি হবে। জানতাম বড় বউ তুমি বাধা দেবে না, সেই জন্য কলকাতা থেকে ফেরার সময় একটা টিকিট কেটে নিয়ে এসেছি। কিন্তু কাল বৃহস্পতিবারে বারবেলা তুমি বাইরে যাবে। শুভ কাজে বারবেলা নেই বড় বউ, তাছাড়া তোমার স্মৃতির সিঁদুর সব সময় আমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। শুধু ওই মন্ত্রটা ভুলো না। কি মন্ত্র? বৌদি, বৌদি, তোর আবার কি হলো পাপিয়া? বৌদি, তুমি এ বিয়ে বন্ধ করে দাও। কিছুতেই আমি এ বিয়ে করবো না। এ বিয়ে হওয়া মানে তো দাদাকে হাড়ি কাঠে ফেলে বলি দেওয়া। দূর পাগলি, কেউ কাউকে মারতে পারে না। ওপরওয়ালা যার কপালে যা লিখে দিয়েছেন তার বেশি কেউ কিচ্ছু করতে পারবে না। আরে বোন, তোর দাদা জ্ঞান তো পাপ করেনি, অন্যায়কে প্রশ্রয় দেয়নি, কর্তব্যে অবহেলা করেনি। তুই দেখে নিস, যা হবে খুব ভালো হবে। তুই কি ভেবেছিস তোর দাদা এত অক্ষম অপদার্থ তার বোনের সুখের নেটটুকু বেঁধে দিতে পারবে না? কিন্তু বৌদি সব গয়না কেড়ে নিয়ে তোমাকে নিঃস্ব করে আমি কি কোনোদিন সুখী হতে পারবো? পারবি, নিশ্চয়ই পারবি। আমি তোর কোনোদিন সন্তানের মা হতে পারবো না। তবে গয়না টাকা কোন কাজে লাগবে বল? এইগুলোর বিনিময়ে তোর মুখে হাসি ফোটাতে পারলে হয়তো ভেতরের কান্নাটাকে বলে থাকতে পারবো। ওরে পাগলি, মমতা, এই সংসার আমাদের কাছ থেকে জোর করে সব কিছু কেড়ে নেই। মমতা, বিনিময়ে একটু হাসার সুযোগ দে। বৌদি, আমরা
আমরা হাসতে চাই রে বৌদি আমরা প্রাণ ভরে হাসতে চাই হাসি আর কান্না মিলেমিশে একাকার জীবন সাগর হোক ধন্য হাসি আর কান্না মিলেমিশে একাকার জীবন সাগর হোক ধন্য তোমাদের সব ব্যথা বুকে নিতে পারে তোমাদের সব ব্যথা বুকে নিতে পারে করে যেন সব বাধা চূর্ণ জীবন সাগর হোক ধন্য হাসি আর কান্না মিলেমিশে একাকার জীবন সাগর হোক ধন্য বাবার মুখখানি মনে পড়ে না, তোমাকে ভুলেছি তার অভাব। চাই না বাঁচতে আমি, শেষ হয়ে যাক সব, এই যদি মায়ের স্বভাব। বাবার মুখখানি মনে পড়ে না, তোমাকে ভুলেছি তার অভাব। চাই না বাঁচতে আমি, শেষ হয়ে যাক সব, এই যদি মায়ের স্বভাব, এই যদি মায়ের স্বভাব। তোমাদের চোখের জল মুছে দিতে পারি যেন, তার কাছে মোর কামনা দেখে যেতে পারি যেন, তার কাছে মোর বাসনা আশাটুকু মোর হয় যেন পূর্ণ, আশাটুকু মোর হয় যেন গো পূর্ণ, হয় যেন গো পূর্ণ, হয় যেন গো পূর্ণ। আজ অনেকদিন পর তোমার সঙ্গ পেলাম। কি করো বলো, একসঙ্গে নতুন 3টে ছবিতে শুটিং চলছে, মনে হচ্ছে কপাল কপাল খুলেছে। তোমার কপাল খুলেছে আর সেই সঙ্গে আমার কপাল পুড়ছে। ও মা, সে কি, তোমার আবার কপাল পুড়বে কেন? পুড়বে না? এরপর আরো নামডাক হলে কি আমার কথা তোমার মনে থাকবে? ও নটি বয়, আমার পর তোমার এতটুকু ভরসা নেই? কি করে থাকবে? এমনিতেই ল্যাং খাচ্ছি। তাই নাকি? তোমাকে আবার কে লাগ মারলো? যে মারা সেই মারছে আমাদের ছবির প্রডিউসার সজল কুমার। সজল, তুমি একটা ছেলে মানুষ, সজলের কি ক্ষমতা যে আমার ডার্লিং প্রবীর কুমারকে ল্যাং মারবে? ঠাট্টা করো না, দিনরাত শুধু তোমার কথাই ভাবি। আর তুমি, আচ্ছা আচ্ছা, তোমার মনে কি একটু দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই? সিনেমা নায়িকাদের দয়া মায়া থাকতে নেই। এই তো সেদিন বিখ্যাত নায়িকা রূপসী দেবীর স্বামী মারা গেলেন, উনি একটু কাঁদেননি। সত্যি কাঁদেননি? কেন? কেন আবার? পাকা অভিনেত্রী টাকা ছাড়া কখনো চোখে জল ফেলে না, সবটাই জমিয়ে রাখে সিনেমার অভিনয়ের জন্য। একটা কথা মনে রেখো মধুমিতা, তোমার এই রূপ যৌবন কিন্তু চিরদিন থাকবে না। আর তখন কি করবে? কেন? সিনেমার পাট ছেড়ে দিয়ে রেডিওতে নাটক করব। রেডিওর নায়িকাকে তো কেউ চোখে দেখতে পায় না, তারা শুধু কানের নায়িকা। এটা ঠাট্টা করার সময় নয় মধুমিতা, এবার চলো আমরা বিয়েটা সেরে ফেলি। ও তোমরা ছেলেরা না, প্রেমের ফুল ফুটতে না ফুটতেই তাকে নিয়ে বিয়ের মালা গাঁথতে শুরু করো। বিয়ের পিড়িতেই যে প্রেমের পূর্ণ প্রকাশ মধুমিতা। বিয়েটা হচ্ছে প্রেমের সমাধি মন্দির। প্রেমের আসল মজা তো বিয়ের আগে, তাই যতদিন পারো সেই মজাটা লুটে নাও। প্রেম তোমার কাছে মজা? Yes! মিতা, মৌমাছি মৌমাছি যাস নাই উড়ে, মৌমাছি মৌমাছি যাস নাই উড়ে, যাই ওরা যাক না মেলে দিয়ে পাক না, আয় 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 ওরে বাসর ঘরে, আয় 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 ওরে বাসর ঘরে, মৌমাছি মৌমাছি যাস নাই উড়ে। দিয়া সাই ফোন
মিতা সাজান, আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। কতদিন পরে এলে বলো তো? কেন গত পরশুদিন তো এসেছিলেন। তাতে কি হয়েছে? তারপর তো 48 ঘন্টা পেরিয়ে গেছে। মিতা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তাহলে তোমরা কথাটা সেরে নাও, আমি চট করে ঘুরে আসছি। আজকের পত্রিকায় মধুমিতার একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেটা কিনে না হয় ওর ছবির সঙ্গেই কথা বলি। ও মা, আজ আমার ইন্টারভিউ বেরিয়েছে। তাহলে তাহলে আমার জন্য একটা পেপার কিনে নিয়ে এসো না প্রবীর, প্লিজ। আনছি আনছি মধুমিতা, আনছি। দেখো এই কাগজের ছবিতে তোমার অচেনা চেহারাটাকে নতুন করে চিনতে পারি কিনা। আমি কিন্তু আজ কিছু বাস্তব কথা বলতে এসেছি মিতা। কাল তোমাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। তোমাদের বাড়িতে কেন? বাবা তোমাকে দেখতে চেয়েছেন। আমাকে? হ্যাঁ, বাবা হঠাৎ বিয়ে ঠিক করে ফেলেছেন, তাই বাধ্য হয়ে আমাকে সব কথা খুলে বলতে হয়েছে। কিন্তু কাল সকালে তো আমি যেতে পারবো না। কেন পারবে না কেন? কাল সকালে প্লেনে আমি মুম্বাই যাচ্ছি। মুম্বাই যাচ্ছ? হ্যাঁ, একটা হিন্দি ছবি সাইন করেছে সেই ব্যাপারে। কবে ফিরবে? 1 মাস পর। 1 মাস? অসম্ভব, বাবা এতদিন অপেক্ষা করবেন না। প্লিজ প্লিজ তুমি মুম্বাই যাওয়াটা ক্যান্সেল করো। তা কি করে সম্ভব? অনেক টাকার ব্যাপার, অ্যাডভান্সও নিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে? আমাদের বিয়ের পর তো তোমাকে অভিনয় ছাড়তে হবে। অভিনয় ছাড়তে হবে? হ্যাঁ, বাবা কিছুতেই তার ঘরের বউকে পরের সামনে নাচতে দেবেন না। কি বলছো গো? নায়িকা মধুমিতাকে তাহলে ঘোমটায় মুখ ঢেকে তোমাদের রান্নাঘরে গিয়ে বান্না বাড়তে হবে বুঝি? ঠাট্টা করো না মিতা, ঠাট্টা করো না, আমি তোমাকে ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি। তাহলে বিয়ের ব্যাপারটা এইভাবে তুমি এড়িয়ে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মুম্বাই থেকে ফিরে এসে এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো। আমার চেয়েও মুম্বাই যাওয়াটা তোমার কাছে বড় হলো। আমি যে তোমাকে নিয়ে যাব বলে বাবাকে কথা দিয়েছি। কি করবো বলো? আমি যে কন্ট্রাক্ট পেপারে সই করে ফেলেছি, যেতে আমাকে হবে। তাহলে আজই চলো আমাদের বাড়িতে এখনই। এখনই? এইভাবে হঠাৎ করে কোনো কিছু ঠিক করা যায় না। আমাকে আর কয়েকটা দিন ভাববার সময় দাও। সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না মিতা। তাই যাওয়ার আগে আমার শেষ কথাটাও তুমি শুনে রাখো। কাল সকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না আসতে পারো, তাহলে তোমার আমার দুজনের পথ হবে সম্পূর্ণ আলাদা। তোমার শেষ কথাটা শোনার জন্য আজ আমি তোমাকে এই কয়েকটা ঘন্টা সময় দিয়ে গেলাম। সজল, শোনো, যেও না সজল। মধুমিতা, মধুমিতা, ও মা, কই দেখি দেখি কাগজ এনেছো? এই নাও। এ মা, কি ছবি দিয়েছে বোঝাই যায় না। তার সঙ্গে মাত্র 5-6 লাইন লেখা। দূর, পুরো ইন্টারভিউটা মাঠে মারা গেল। আজ ধানবাদের কাছে ট্রেন দুর্ঘটনায় বহু লোক মারা গেছেন, আর সেই খবর ছাপবার জন্যই অন্য সব খবর মাঠে মারা গেল। প্রবীর, মধুমিতা চলে এসো, এখন সজল চলে গেছে, এখন এই মুহূর্তটা শুধু তোমার আর আমার। না ঠাকুর জন্য আমি বিশ্বাস করি না, কিছু তাই বিশ্বাস করি না। যত বড় দুর্ঘটনা ঘটুক না কেন, আমি জানি ওর কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু বৌদি, আমাদের দেশের বাড়িতে যেতে হলে তো ওই ধানবাদ হয়েই যেতে হবে। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই হ্যাঁ ধানবাদে। জানি, সব জানি, তবু বলছো তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। ওর কোনো ক্ষতি হলে আমি ঠিক বুঝতে পারতাম। আশা করি বড়দা ভালোই আছে, সুস্থ আছে। কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, দুশ্চিন্তা না করে কি থাকা যায়? জি ভগবান আমাকে 2 হাত ভরে দিয়েছেন, তার আশীর্বাদে অমন মহাদেবের মতো স্বামী পেয়েছে, তোমাদের সবাইকে পেয়েছে। সেই ভগবান এই সংসারে কোনো ক্ষতি হবে দেবেন না। কিন্তু বৌদি, দাদার ফেরার কথা ছিল আজ সকালে, অথচ সন্ধ্যা হয়ে এলো, এখনো ফিরলো না কেন? কি করে ফিরে আসবে? অ্যাক্সিডেন্টের পর নিশ্চয় ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে। তাছাড়া আমার মন বলছে দুর্ঘটনা ঘটার অনেক আগে ধানবাদে পৌঁছে গেছে। তোমরা কিচ্ছু ভেবে না, ধৈর্য ধরে অপেক্ষা করে দেখো, দেখবে তোমার দাদা আস্তে আস্তে নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত লোক মারা গেছে, তবু তুমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না? ভগবানের উপর আমার সব থেকে বড় ভরসা। ভগবান সহায় ছিলেন বলে মাস্টার হাত থেকে আমি সিঁদুর পেয়েছি, রোজ ঠাকুরের পায়ে ছুঁয়ে সেই সিঁদুর আমি সিঁদুরতে পরে, এই সিঁদুর আমার স্বামীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। জানি জানি বৌদি, তোমার মনের জোর আর পুণ্যের ফল আমাদের এই সংসারটাকে বাঁচিয়ে রাখবে। তবু আমাদের তো একটা কর্তব্য আছে। একটা খবর না পেলে কি করে নিশ্চিন্তে ঘুমাবো তুমি বলতে পারো? ঠাকুরপো দুপুরবেলা হাওড়া স্টেশনে গেছে, নিশ্চয়ই কোনো খবর নেই, এক্ষুনি ফিরে আসবে। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না বৌদি। মনে হচ্ছে আজকের এই দুর্ঘটনার জন্য আমি দায়ী। আমার জন্যই দাদাকে ধানবাদে যেতে হয়েছে। তোমাদের সব অশান্তির মূলে আমি। কিসের অশান্তি? কেন তোমরা সবাই অবুঝ হচ্ছ? একটা মানুষ কাজে গেছে, হয়তো করোনার কারণে আটকে পড়েছে, আজ না পেলে কাল ফিরে আসবে, এর মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। ওই একটা কথা বারবার বলে তোমরা আমার মনটা
মুখটাকে দুর্বল করে দিও না। আকাশবাণী খবর পড়ছে সুদীপ্ত সৈন্যার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনটি ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে ধানবাদের দিকে ছুটে আসছিল। ধানবাদের দুটো স্টেশন আগে কালুবাতার স্টেশনের মুখে ট্রেনটি প্রচন্ড গতিতে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে। জম্মু তাওয়াইয়ের ইঞ্জিনটি মালগাড়ির ওপরে উঠে যায়। পেছনে দুটি বগিও প্রচন্ড সংঘর্ষে তালগোল পাকার ইস্পাত পিণ্ডে পরিণত হয়ে লাইন থেকে ছিটকে পড়ে। রেল কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা প্রায় 45। কেন্দ্রীয় রেলমন্ত্রী আজ এক বিশেষ বিমানে ধানবাদ এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং এই দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন ও সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ে তদন্তের কথাও ঘোষণা করেছেন। আকাশবাণী থেকে প্রচারিত বিশেষ বাংলা সংবাদ এখানেই শেষ হলো। এখন আমি কি করবো? কেঁদো না মা, কেঁদো না। দাদা কোন ট্রেনে গেছে আমরা তো কিছুই জানি না। আগে থেকে কাঁদছো কেন? না কেঁদে কি করবো? তোরা সবাই হাত গুটিয়ে বসে আছিস, কেউ একটা খোঁজও করছিস না। বিপদে ধৈর্যের হবে না মা, আপনার চোখে জল পড়লে ওর যে অকল্যাণ হবে। তুমি থামো বৌমা, আমাকে শিখিও না। মা হওয়ার মর্ম তুমি কি করে বুঝবে? একটা সন্তান যদি পেটে ধরতে তাহলে বুঝতে পারতে মায়ের প্রাণ কেন কাঁদে। সন্তান নেই বলে তো স্বামী আমার একমাত্র অবলম্বন মা। আপনার ছেলে তো আমার জীবনে আশা ভরসা ভবিষ্যৎ। তার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে এই সংসারে কারোর থেকে আমার কিছু কম সর্বনাশ হবে না। চুপ করো, চুপ করো বৌদি, চুপ করো। আর যে সময় তুমি অমন কথা বলো না, আমার মন বলছে দাদা আজই বাড়ি ফিরে আসবে। ইচ্ছে থাকলেও দাদার এখন বাড়ি ফিরে আসার কোনো উপায় নেই রে পাপিয়া। সর্দার। আমি হাওড়া থেকে শুনে এলাম সমস্ত ট্রেন লাইন বন্ধ। ওদিক থেকে কোনো ট্রেন এদিকে আসছেও না, আর এদিক থেকে কোনো ট্রেন ওদিকে যাচ্ছেও না। তুমি কেন ওকে বৃহস্পতিবার বারবেলা বাড়ির থেকে যেতে দিলে বলো তো বৌমা? আচ্ছা বৌদির কি দোষ বলো তো মা? বৌদি কি করে জানবে যে আমার একটা দুর্ঘটনা ঘটে যাবে? আরে ওরে তোরা আমাকে একটিবার ওখানে নিয়ে চল। শুনলেন তো রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। ছাছারা মন বলছে দুর্ঘটনা ঘটার অনেক আগে আপনার বড় ছেলে ধানবাদে পৌঁছে গেছে। এখন এসো, সবাই এসো, কিছু খেয়ে নেবে এসো। তুমি আবার এর মধ্যে রান্নাও করেছো? আমার তো এসব কথা কিছু মনেই ছিল না। আমি কি ভুলতে পারি মা? যত বড় দুর্যোগ আসুক এই সংসার তো থেমে থাকবে না। তাহলে একার জন্য সবাই না খেয়ে বসে থাকবেন কেন? আমি তো আছি, ওর জন্য অপেক্ষা করে থাকবো। এসো সবাই এসো, কিছু খেয়ে নেবে এসো। বিমল বাবু বাড়িতে আছেন? বিমল বাবু? আসুন আসুন মেজো বাবু, বর্তার কোনো খবর পেলেন? হ্যাঁ, একটু আগে ধানবাদ থেকে একটা জিনিস এসেছে, দেখুন তো চিনতে পারেন কিনা। এটা তো ওর হাত ঘড়ি। ও কোথায় আছে, কেমন আছে? দেখুন, আমরা যা খবর পেয়েছি বিজয়বাবু হাওড়া থেকে আর জম্মু তাওয়া এক্সপ্রেস ট্রেনটাই ধরেছিলেন। জম্মু তাওয়াই মানে যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, উনি রিজার্ভেশনও পেয়েছিলেন, আর সেই রিজার্ভেশনের লিস্ট থেকে ঠিকানা নিয়ে আমাদের কাছে খবর কি পাঠানো। খবর? খবর চুপ করে থাকো না, বলুন না, বলুন না, কি খবর বলুন। দেখুন, আমরা যে খবর পেয়েছি বিজয়বাবু গতকাল ট্রেন দুর্ঘটনায় দুর্ঘটনায় মারা গেছেন। আমি বিশ্বাস করি না। কিছুতেই হতে পারে না। মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। এই হিসেবের খাতায় যা লেখা আছে তা সম্পূর্ণ মিথ্যা। আপনি কি বলছেন জামাই বাবু? আমি আপনাকে মিথ্যা কথা বলবো? হ্যাঁ, তাই বলছো? কারণ আমার কারখানায় কিছুতেই লোকসান হতে পারে না। চন্দ্রশেখর? আগে চন্দ্রশেখরকে? হ্যাঁ, আমার নাম তো চন্দ্রমোহন। চন্দ্রমোহন একেবারে অমাবস্যার চাঁদ। তাই এত জায়গা থাকতে আমার আকাশে উদয় হলে কেন বলতে পারো? আপনার ভাগ্যটা খুব ভালো, তাই নইলে আমার দেশের বাড়িতে কিসের অভাব? এইবার আমি তোমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, দয়া করে এখান থেকে বিদায় হও। কথা কি আপনি সিরিয়াসলি বলছেন? জীবনে এর চেয়ে সিরিয়াস কথা আমি কখনো বলিনি। যা, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। ঠাট্টা? তোমার সঙ্গে ঠাট্টা করার সময় বা স্বাদ কোনোটাই আমার নেই। আমি একেবারে নির্ভেজাল সত্যি কথা বলছি। তুমি দয়া করে এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি হাফ ছেড়ে বাঁচবো। আপনি বোধহয় আমাকে অপমান করছেন। আবার বোধহয় বলছে কেন? আমি সত্যিই তোমাকে অপমান করছি। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জামাই বাবু। এরপরে হাজার সাদাসাদি করলেও আর আমি এখানে থাকতে পারবো আরে না। কেউ তোমাকে সাথে করবে না। তুমি নিশ্চিন্তে পথ দেখতে পারো। চলো, দারোয়ানকে দিয়ে তোমার জন্য একটা ট্যাক্সি আনিয়ে দিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, সজলের বিয়েটা আগে হয়ে যাক।
স্বজনের বিয়ে পর্যন্ত এখানে থাকবে? নিশ্চয়, আমারও তো একটা দায়িত্ব আছে। স্বজনের বিয়ে দিয়ে আমি দেশে চলে যাব। এখানে এত অপমান সহ্য করে আর আমি পড়ে থাকবো না। তার মানে আমার সর্বনাশটা সম্পূর্ণ করে তবেই তুমি এখান থেকে যাবে? না বাবু, সর্বনাশ হওয়ার অনেক আগেই আমি তো সাবধান হয়ে গেছি। হিসাবের এই খাতাখানা মামা বাবুর ঘর থেকে চুরি করে এনেছি। কই দেখি দেখি, দেখো। এই নিন। এই তো, এই তো সেই আসল খাতা। এই তো এখানে স্পষ্ট লেখা আছে গত মাসে কোম্পানি 10 লাখ টাকার মাল তৈরি করেছে। আমি কি একবারও বলেছি যে কারখানায় মাল তৈরি হয়নি? তৈরি হলে ব্যবসাটা হবে কি করে? মালটা বিক্রি করে লাভ তো হয়েছে। তাহলে বোধহয় মালগুলো বিক্রি হয়নি। তাহলে মালগুলো গেল কোথায়? আমি তো দেখলাম গোডাউন একেবারে খালি। চুপ, তুই বড়দের মতো কথা বলবি না। তাহলে আপনি বলুন মালগুলো গেল কোথায়? জামাই বাবু, আমাকে কি একটা চাকরের কাছে জবাব দিতে হবে? যে চাকরি করে সেই তো চাকর। আপনি তো স্যারের কারখানায় চাকরি করেন, সেই হিসেবে আপনি আর আমি তো একই জাতের লোক। জামাই বাবু শুনছেন ও কি বলছে? ও আমার মনের কথাটাই বলেছে, কারণ ব্যবসার সঙ্গে শালা জামাই বাবুর কোনো সম্পর্ক নেই। ও যা বলছে তা জবাব দাও। আপনি যখন আমাকে বিশ্বাসই করছেন না তখন জবাব দিয়ে কি লাভ? তাহলে আমি আপনাকে আর একটা প্রশ্ন করি। সপ্তাহে সপ্তাহে দেশের বাড়িতে মোটা টাকা মানি অর্ডার করছেন, সেই টাকাগুলো পাচ্ছেন কোথায়? আমার পার্সোনাল ব্যাপার, আমি কারো কাছে জবাবদিহি করব না। জবাব দেওয়ার মুখ আপনার নেই মামা বাবু। তাই তখন দেবতার মতো মানুষটার বুকের উপর বসে দাঁড়িয়েও পড়ছেন। দুর্গাপদ, দুর্গাপদ একটা চাকর। ও চুরি করলে ঘর ধাক্কা দিয়ে ওকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু তুমি আমার আত্মীয়, তোমাকে আমি কি করব বলতে পারো? গত মাসে কারখানায় 10 লাখ টাকার মাল তৈরি হয়েছে, 1 পয়সাও বিক্রি হয়নি, অথচ গোডাউন একেবারে খালি। সেখানে একটা পিঁড়েও খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমি কি করব? আপনার গোডাউনে যা বড় বড় ইঁদুর, হয়তো ওরাই সব খেয়ে ফেলেছে। ইঁদুরে লোহা খেয়ে ফেলেছে? লোহা খাবে কেন? খাতাপত্র কেটে কুটে সব খেয়ে ফেলেছে। তাই তো আমি হিসাব মেলাতে পারছি না। বাহ, চমৎকার চমৎকার। ইঁদুরে শুধু ধান খায় না, আপনাদের মতো ভদ্রলোকের মানও বাঁচায়। মামা বাবু গো, এবার থেকে কারখানায় গণেশ দেবতার পুজো না করে ওই ইঁদুরের পুজো করুন। তাতে অবশ্য স্যারের লোকসান হবে, কিন্তু আপনার মতো ভদ্রলোকের লাভটা অনেকটাই বেশি হবে। শরৎ, তুই আমার সাথে এভাবে কথা বলবি না। মনে রাখিস, আমি এবারের আত্মীয়। আত্মীয়? আত্মীয় হওয়া তো সোজা নয়। কোথায় বলে সাপ শালা জানোয়ার কেউ হয় না আপনার। যখনই সুযোগ পাবে ওই মরণ কামড় দেবে। দিন সে দিন হিসাবের খাতাটা দিন। এই যা কি হলো? খবরের কাগজটা দিতে ভুলে গেছি। এই নিন। একই সর্বনাশ হলো। কালোবাদানের ট্রেন দুর্ঘটনায় হাবিলদার বিজয় রায় মারা গেছে। আমাদের বিজয় মারা গেছে। না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ভগবান, এ তুমি কি করলে? অমন একটা খাঁটি মানুষকে তুমি এমনি করে শেষ করে দিলে। উনি মানুষ ছিলেন না বাবু, মানুষ ছিলেন না, উনি ছিলেন দেবতা। তাই তো এই শয়তানের পৃথিবী থেকে ও কালেই চলে গেলেন। আমাকে এখানে একবার ওদের বাড়িতে যেতে হবে। এত বড় বিপদের দিনে ওদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। আর ওখানে যাওয়ার দরকার কি জামাই বাবু? আপনি তো সজলের সঙ্গে মধুমিতার বিয়ে দিচ্ছেন, আর মধুমিতা এখন এ বাড়িতে আসছে না, মধুমিতা আর কোনো দিনই এ বাড়িতে আসবে না। আসবে না কেন? আমার বাবার সঙ্গে দেখা করার চেয়েও অন্য অনেক জরুরি কাজ আছে তার। সে মুম্বাই যাচ্ছে হিন্দি ছবিতে অভিনয় করার জন্য। ঠিক আছে ঠিক আছে, আজ না আসে, দুদিন পরে আসবে। না, আর কোনোদিন তাকে এ বাড়িতে আসতে হবে না। আমার বাবার আমন্ত্রণের চেয়ে অন্য কাজ যার কাছে বড়, সে কোনোদিন মুখার্জি বাড়ির বউ হতে পারে না। রাগের মাথায় কোনো কিছু ঠিক করে ফেলো না সজল। আমি ভেবেচিন্তেই বলছি মামা, যার জন্য রাজার ঐশ্বর্য ত্যাগ করে আমি চলে যেতে চেয়েছিলাম, আমার জন্য সে সামান্য হিন্দি ছবির হাত ছাড়িটুকু ছাড়তে পারলো না। কিন্তু না, কোনো কিন্তু নয় মামা, কোনো কিন্তু নয়। এতদিন একটা ভাঙা কাজকে আমি কোহিনূর মনে করেছিলাম। আজ আমি বেশ বুঝতে পারছি, জীবন রঙ্গমঞ্চে ওই মধুমিতা আমার সঙ্গে অভিনয় করে এসেছে। তুমি কি তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে চাও? না বাবা, ওই মধুমিতাকে আমি চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছি।
থ্যাংক ইউ সজল। এদিকে আরেকটা বড় বিপদ হয়েছে। এই মাত্র জানতে পারলাম বিজয় ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। আমি এখনই একবার ওদের বাড়িতে যাচ্ছি। আমি কি সেখানে পাকা কথা দিয়ে আসতে পারি? হ্যাঁ বাবা, চেনাপত্রাই যদি হারিয়ে যায় তখন অচেনা অন্ধকারকে মেনে নিতে আমার আমার কোনো আপত্তি নেই বাবা, কোনো আপত্তি নেই। আমি জানতাম সজল একটা মরিচিকার পেছনে ছুটছে, তবে এত তাড়াতাড়ি ওর ভুল ভেঙে যাবে তা আমি ভাবিনি। দুর্গাপদ, আমি এক্ষুনি একবার ওদের বাড়িতে যাচ্ছি, তুই কি আমার সাথে যাবি? হ্যাঁ, ওখানে আপনারা যাবেন না জামাই বাবু। ওই হাবিলদারের বোনের সঙ্গে আর কিছুতেই ভাগনার বিয়ে হতে পারে না। কেন? মেয়েটার অপরাধ? ওই একটা অপয়া মেয়েকে জেনে শুনে বাড়ির বউ করে নিয়ে আসা উচিত নয়। অপয়া? নিশ্চয়, বিয়ের কথা পাকা হতে না হতেই যার দাদা মারা যায় সে অপয়া নয় তো কি? আমার ঠাকুর যে অপয়া নয়। আসুন আসুন, আমি এক্ষুনি আপনাদের বাড়িতে যাচ্ছিলাম। ইনি বিজয় বাবুর স্ত্রী। ও, আপনি বিজয় বাবুর বউ? তা এখনো রঙিন শাড়ি শাঁখা সিঁদুর পরে আছেন, আপনার স্বামী তো। না, আমি বিশ্বাস করি না উনি কিছুতেই মারা যেতে পারেন না। এ আপনি কি বলছেন? খবরের কাগজে প্রথম পাতায় লিখেছে। জানি, আমি সব জানি, খবর কাগজ আমিও পড়েছি। থানা থেকে লোক এসেছিল, ওর হাত ঘড়িটা আমাকে দিয়ে গেছেন। কিন্তু শুধুমাত্র হাত ঘড়ির উপর ভরসা করে আমি তোমার শীতের সিঁদুর মুছে ফেলতে পারি না। আপনার কথা ঠিক বুঝলাম না মা। এখন দুর্ঘটনা ঘটার পর মৃতদেহগুলো এমন ভাবে তালগোল পাকিয়ে গিয়েছিল যে সেগুলোকে মানুষ বলে চেনার কোনো উপায় ছিল না। প্রায় 30টা দেহকে ওনারা শনাক্ত করতে পারেননি। আমরা পৌঁছাবার আগে সেগুলোকে পুড়িয়ে ফেলেছে। শুধুমাত্র হাত ঘড়িটা নিচে ওনার নাম লেখা আছে দেখেই ওনারা ভেবে নিয়েছেন উনি আর বেঁচে নেই। বেঁচে থাকলে কি উনি বাড়ি ফিরে আসতেন না? নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। সাবিত্রী স্মৃতির সিন্ধু যমরাজের কাছ থেকে তার মৃত সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তাই সিঁদুরের জটটুকু সম্বল করে ওর জন্য আমাকে অপেক্ষা করে থাকতেই হবে। আজকালকার যুগে এসব কথা শুনলে লোকে পাগল। যে যা খুশি বলে বলো, যেহেতু ওর মৃতদেহ পাওয়া যায়নি তাই হিন্দু শাস্ত্র মতে ওর জন্য আমি 12 বছর অপেক্ষা করে থাকবো। এর মধ্যে যদি উনি ফিরে না আসেন তখন আমি সিঁদুর মুছবো, শাখা ভাঙবো, শ্রাদ্ধ শান্তি সব কিছু করবো। তার আগে বিধবার বেশ আমি কিছুতেই পড়তে পারবো না, কিছুতেই না। বাহ, চমৎকার! আপনার মনে দৃঢ়তা দেখে আমার খুব ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মনোবাসনা পূর্ণ করেন। ভগবান কি করবেন তা আমি জানি না, কিন্তু উনার মনোবাসনা আমাকে পূর্ণ করতেই হবে। তাই একা এতটা পথ আমি আপনাদের কাছে ছুটে এসেছি। সামনের মাসের 5 তারিখ উনি ঠাকুরজির বিয়ে ঠিক করেছিলেন, আর ওই দিনই আমি বিয়ে দিতে চাই। নিশ্চয়ই দেবেন। আমিও যে বিজয়কে কথা দিয়েছিলাম সে কথা আমাকেও রাখতে হবে। তাহলে নিশ্চিন্তে বাড়ি ফিরে যাচ্ছি, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। চলুন, আমি আপনাকে গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। না ভাই, তোমাকে যেতে হবে না। ভগবান যখন আমাকে জীবন যুদ্ধে একা করে দিয়েছেন তখন আমাকে একাই পথ চলতে হবে। ওই মানুষটা কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে কিচ্ছু সাহায্য নেয়নি, তাই তার পায়ের চিহ্ন ধরে আমি একাই এগিয়ে যেতে চাই। আমি একাই এগিয়ে যেতে চাই। আমি আচ্ছা চলি, সবাইকে নমস্কার। বাহ, একজন মহিলা হয়েও কি অসাধারণ মনের জোর। আমাদের শিক্ষিত সমাজে এ মন পাওয়া যায় না দুর্গাপদ। আমাদের সমাজের মহিলারা হ্যাঁ করে বসে থাকেন কখন তার স্বামী চোখ বুঝবেন, আর সেই মৃত স্বামীটির টাকায় তিনি সুখ সাগরে ভাসবেন। কি যে বলেন জামাই বাবু, বিধবা হয়েও যে মেয়ে সধবাসে যে ঘুরে বেড়ায় সে ভালো মেয়ে নয়। কাউকে ভালো নয় বলাটা মোটেই ভদ্রলোকের পরিচয় নয়। কি বললেন? ঠিকই তো বলেছেন। 2 পাতা ইংরেজি পড়লেই মানুষ কখনো ভদ্রলোক হতে পারেন না। ঠাকুর রামকৃষ্ণ দেব আপনাদের মতো লেখাপড়া করেননি, তবে লক্ষ লক্ষ শিক্ষিত ভদ্রলোক তারই ছবিতে 2 বেলায় মাথা ঠোকে, মাথা ঠোকে। চন্দ্রমোহন, আগে তোমার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি, তাই তোমার ভাগ্নেও তোমাকে মামা বলে পরিচয় দিতে লজ্জা পাবে। তোমার কথাগুলো আমার মনে থাকবে সোমেশ্বর মুখার্জি। হোক বিয়েটা হোক,
তারপর আমি মধুমিতাকে মাঠে নামাবো। ওই ফুলসজ্জার ফিতে কাটার আগেই মধুমিতা গীতা পাঠ করবে সজলের কানে। তারপরেই তো শুরু হবে ঘর ভাঙার খেলা। সজলকে তার বাবা স্নেহের সিংহাসন থেকে নামিয়ে দিয়ে ওই মুখের ছকে রাজত্ব করবে এই চন্দ্রমোহন। না 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 না, ওই মালটার তো পেছন ছাড়লে চলবে না। তাই ও স্টেশনে পৌঁছানোর আগেই আমাকে শর্টকাটে পৌঁছে যেতে হবে ওর কাছে। ও কুমারী দই দেবতা, তুমি কোথায় তা আমি জানি না, কবে তোমায় ফিরে পাবো তাও আমি জানি না, তবে ঈশ্বর যদি থাকেন তাহলে আমি নিশ্চয়ই তোমাকে ফিরে পাবো। তাই তো সমাজে সংসারে চোখ রাঙানকে উপেক্ষা করে আজ আমি সেবন্ত রাঙিয়ে রেখেছি, হাতের শাখা নোয়া ভাগেনি। রোজ তোমার ছবিতে প্রণাম না করলে আমার দিন শুরু হয় না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, তোমার অসম্পূর্ণ কাজ আমি যেন শেষ করতে পারি। মাল রুটি গুড় দিয়ে চিনি দিয়ে চাপু দিয়ে খা। শালার রূপ তো নয়, যেন ডালিয়া ফুল। এই তোমার ওই হাবিলদার বরটা তো মরেছে, এখনো সধবা সেজে আছে। তা আমার মতো একটা বর তো তোমার চাই, তাই না? নাহলে এই বয়স, ডবকা শরীর, ঢেউ খেলানো যৌবন কোন মেয়েকে সামলে রাখতে পারে? হ্যাঁ? তাছাড়া এখানে ওখানে কেন শরীরের জ্বালা মেটাবে? আমি যখন তোমার আত্মীয়তা হচ্ছি তখন আমি তো তোমার আপনজন।